রাস্তা দিয়ে আনমনে হাঁটছিলাম। হঠাৎ দেখলাম অনেকগুলো ছেলে মিলে কাকে যেন মারছে। আমি ভাবলাম গিয়ে দেখে আসি এখানে কি হচ্ছে। আবার ভাবলাম অযথা ঝামেলায় গিয়ে লাভ নেই, কিন্তু মনটা মানছে না। আমি আবার অন্যায় সহ্য করতে পারি না, তাই চলে গেলাম। গিয়ে দেখি একটা ছেলেকে মারছে। তাই আমি বললাম, এই যে ভাইরা, এনাকে এভাবে মারছেন কেন? ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বলল, কে রে তুই? আমরা মারছি তো তোর কি? আপনারা এইভাবে এনাকে মারতে পারেন না। এই তুই কে রে? তোকে বলে মারতে হবে নাকি? না, আমাকে বলবেন কেন, কিন্তু যেভাবে মারছেন ইনি তো মারা যাবে। এই তুই যাবি নাকি তোকে কিছু দিতে হবে? আমি কি করলাম? আমি তো শুধু এনাকে মারতে বারণ করলাম। এই তোরা এদিকে আয় তো, এই সারা বেশি কথা বলে, একে ধর তো। এই বলেই আমাকে উড়াধুরা মারতে শুরু করলো, মায়ের উপর মায়ের। এক সময় দেখলাম আমার চোখ দুটি বুঝে আসতেছে। বুঝতে পারলাম অজ্ঞান হয়ে যাব। পরে কি হলো আর বলতে পারিনি। যখন চোখ খুললাম তখন দেখলাম আমি হসপিটালে আছি। আমি এখানে আসলাম কিভাবে? যাই হোক, পুরো শরীরে ব্যথা করছে। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেয়া হয় নাই। আমি আদি, বাবা মার একমাত্র আদরের সন্তান। বাবা অনেক বড় বিজনেসম্যান। এখন এইটুকুই থাক, পরে আরো জানতে পারবেন। হঠাৎ কে যেন আমার কেবিনে ঢুকলো। দেখলাম একটা মেয়ে। মেয়েটা দেখতে পরীর মতো, একদম ফর্সা, চোখ দুটো যেন মায়ায় ভরা, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চুলগুলো একদম কালো। আমি প্রথম দেখেই তো ক্রাশ খেয়ে ফেলেছি, কিন্তু পরে দেখি মেয়েটা আমার দিকেই আসছে। হঠাৎ মেয়েটি বলল, আপনি এখন ঠিক আছেন তো? কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি চাঁদনি, আমার বাবা এখানকার পুলিশ কমিশনার। ও, আমি তো রাস্তার পাশে পড়েছিলাম। আমি এখানে কিভাবে আসলাম? আমি আপনাকে নিয়ে আসছি। আমি গাড়ি করে শপিং এ যাচ্ছিলাম, তখন দেখলাম আপনি পড়ে আছেন, আর সেখান থেকে আপনাকে নিয়ে আসছি। ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। না না, এটা তো আমার কর্তব্য। তারপরও, আর আমি এখন ভালো আছি। আপনি এখন বাসায় যেতে পারেন। চলে যাব। আপনার ওষুধগুলা এখানে রাখা আছে, খেয়ে নিবেন। আমি কালকে এসে দেখে যাব না। না না, আপনার আর কষ্ট করতে হবে না। এমনিতে আমার জন্য অনেক করছেন, আর কষ্ট করতে হবে না। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, আমি বিল পে করে দিয়েছি। আরে এটা কি করলেন? বিল কত হয়েছে বলেন, আমি দিচ্ছি। আরে না, বেশি না, লাগবে না। আপনি এখন রেস্ট নিন, আমি তাহলে যাই। আরে কি বলেন? এমনিতেই এত কিছু করছেন আবার বিল দিয়ে দিচ্ছেন? না না, এটা হয় না। বলেন কত হয়েছে। আর লাগবে না। অনেক জোরাজোরি করলাম কিন্তু নিল না। ওকে, আমি তাহলে যাই। ওকে। মেয়েটি চলে গেল। আমি ভাবতে থাকলাম মেয়েটি কত ভালো, শুধু মেয়েটির চোখটা ভাসছে। আমার তো মনে হচ্ছে আমি মেয়েটির চোখের মায়ায় পড়ে গেছি। দূর কিসব ভাবছি। কয়েকদিন পর আমি এখন পুরোপুরি সুস্থ, তাই ভাবলাম কলেজে যাব। ও, আপনাদের তো বলা হয়নি, আমি এখানে নতুন আসছি, কয়দিন হলো। আজকে আমার কলেজের প্রথম দিন, তাই কলেজের উদ্দেশ্যে যাওয়া শুরু করলাম। আর মনে মনে ভাবতেছি নতুন কলেজ, কোনো ঝামেলা করব না। ভাবতে ভাবতে কলেজে এসে পড়েছি। যখনই গেট দিয়ে ঢুকতে যাব তখনই দেখলাম একটা কালো গাড়ি গেট দিয়ে ঢুকছে। আমি এটার ভিতর কে আছে দেখার জন্য গাড়ির দিকে তাকিয়ে আছি। তখনই দেখলাম একটা মেয়ে বেরিয়ে আসছে। আমি তো মেয়েটিকে দেখেই অবাক। গাড়ি থেকে বের হওয়া মেয়েটি তো সেই মেয়েটা যে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু উনি এখানে কি করছেন? উনি কি এই কলেজে পড়ে নাকি? পড়লেও পড়তে পারে। যাই হোক, আমি ক্লাসে যাই। কিন্তু আমি তো ক্লাস চিনি না, কাউকে জিজ্ঞেস করতে হবে। সামনে কয়েকটা ছেলে দেখতে পারলাম, মনে হয় সিনিয়র হবে। যাই জিজ্ঞেস করি। গিয়ে দাঁড়ালাম তাদের সামনে, কিন্তু এদের সামনে গিয়ে তো আমি পুরাই শক। এটা কিভাবে সম্ভব? এ আমি কাকে দেখছি? এ তো আমার ছোটবেলার বন্ধু রাজ। ও আর আমি একই স্কুলে পড়তাম, কিন্তু এ এখানে কি করছে? কিন্তু হঠাৎ কারো কথায় আমার ধ্যান ভেঙে গেল। এটা আর কেউ নয়, রাজ। রাজ বলল,
কি রে আদি, তুই কই থেকে আসছি আবার এতদিন পরে? আরে তুই এখানে কি করছিস? আমি কি করছি মানে? আমি তো এই কলেজেই পড়ি। আগে বল, তুই এখানে কেন? কি, তুই এই কলেজে পড়স? আচ্ছা বাদ দে, আমি তো এখানে ভর্তি হয়েছি, আজ প্রথম এসেছি, কিন্তু আমার ডিপার্টমেন্টটা খুঁজে পাচ্ছি না, তাই এখানে জিজ্ঞেস করতে আসলাম। কিন্তু এখানে তোকে দেখে তো আমি পুরাই অবাক। ও, অবাক হওয়ার কিছু নাই। আমি এই কলেজে ম্যাথ ডিপার্টমেন্টে পড়ি। মানে তুই ম্যাথ ডিপার্টমেন্টে? আমিও তো এটা নিয়েই ভর্তি হয়েছি। বলে রাখা ভালো, এটা কলেজ ভার্সিটি দুটোই একসাথে। তাই নাকি? তাহলে তো ভালো। তাহলে চল ক্লাসে যাই। চল। আমি আর রাজ ম্যাথ নিয়ে একই ইয়ারে পড়ি। আর হ্যাঁ, এরা হচ্ছে আমার বন্ধু রবিন, সিয়াম, শাকিল, শুভ্র আর এ হচ্ছে আখি। সবার সাথে পরিচিত হলাম, তারপর ক্লাসে যেতে লাগলাম। গল্প করতে করতে ক্লাসে চলে এলাম। ক্লাসে ঢুকতে যাব এমন সময় কে যেন পিছন থেকে ডাক দিল, হেই ইউ বলে। আমরা সবাই পিছনে ফিরে তাকালাম। তাকিয়ে তো আমি অবাক, ওই মেয়েটি আমাকে ডাকছে। আমার বন্ধুরা আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। আমি তাদের পাত্তা না দিয়ে মেয়েটিকে বললাম, হাই, কেমন আছেন? হ্যালো, আমি ভালো আছি। আপনি এখন কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমি আপনাকে দেখেছি গাড়ি থেকে নামতে, কিন্তু কথা বলতে যাইনি, যদি অন্য কিছু মনে করেন তাই। কিন্তু আপনি এখানে কি করে? কি, আপনি আমাকে দেখেছেন অথচ কথা বলেননি? না, আসলে আমি ভাবলাম যদি আপনার সমস্যা হয় তাই আর কি। কিন্তু আপনি এখানে কি করেন? ওহ, আমি তো এই কলেজেই পড়ি, কিন্তু আপনি এখানে? আমি এখানে নতুন এসে ভর্তি হয়েছি। ওহ, কোন ডিপার্টমেন্ট? ম্যাথ ডিপার্টমেন্ট, দ্বিতীয় বর্ষ। কি, আপনি এই ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার? আমিও তো এই ডিপার্টমেন্টে। তাই নাকি? তাইলে তো ভালোই হলো, আমরা একসাথে। হুম। সেদিনের জন্য ধন্যবাদ। সেদিন না ধন্যবাদ দিলেন, আবার কেন? না, আসলে আপনি সেদিন হাসপাতালে না নিলে হয়তো আজকে আর এই সুন্দর কলেজে আসতে পারতাম না, আর আপনার সাথে দেখাও হতো না। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, চলেন ক্লাসে যাই। চলেন। আমার সাথে সাথে রাজ এরাও চলতে শুরু করলো, আর রাজ যেন কেমন রাগ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি এর এভাবে চেয়ে থাকার মানে বুঝতে পারলাম না। তারপর ক্লাসে গেলাম, ক্লাস করলাম, তারপর সবাই বেরিয়ে যাচ্ছি, তখন রাজ বলল, আদি, তোর সাথে কথা আছে, দাঁড়া। আমি কিছু বললাম না। আমি চাঁদনিকে বিদায় দিয়ে রাজের কাছে আসলাম, তখন রাজ বলল, আদি, সেই দিন তোর কি হয়েছিল রে, যে কারণে তোকে মেয়েটি হাসপাতালে নিয়ে গিয়েছিল? আরে তেমন কিছু না। আদি, সত্যি করে বল কি হয়েছিল। আরে বললাম তো কিছু না। বলছি বল। আমি তোর ছোটবেলার বন্ধু, আর তুই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? তুই তো আগে এমন ছিলি না। না বললে তো আর জোর করে লাভ নেই, বলতে হবে না তোকে। ইমোশনাল ব্ল্যাকমেইল। আরে রাগ করছিস কেন? আচ্ছা ঠিক আছে, বলছি। বল। তারপর আর কি করা যায়, একে একে সবকিছু বলে দিলাম। এটা শুনে তো রাজ পুরো রেগে আগুন হয়ে গেছে। আমি এই রেগে যাওয়ার কারণটা বুঝতে পারলাম না। কিছু বলতে যাব তখনই রাজ বলল, রাগ কিছুটা কন্ট্রোল করে। তোকে মেরেছে না? ঠিক আছে, বাসায় যা, আর আমি ফোন দিলে ধরিস। আচ্ছা তাইলে আমি যাই। এই বলে আমি চলে আসলাম। কিন্তু বিষয় হলো, রাজ এটা শুনে হঠাৎ রেগে গেল কেন? আমার রাগ কমিয়েও দিল কেন? দূর, কিছু মাথায় ঢুকছে না। যা হবার হবে, আগে বাসায় যাই। একটা রিক্সা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা একটা ঘুম দিলাম। হঠাৎ ফোনের রিংটংয়ে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলাম রাজ ফোন করছে। রিসিভ করার সাথে সাথে রাজ বলল, তুই কোথায়? তুই এই পার্কে আসতে পারবি? তুই 10 মিনিট দাঁড়া, আমি আসতেছি। পার্কটা বেশি দূরে না, হেঁটে গেলে 20 মিনিট, আর রিক্সায় 5 মিনিট লাগে। তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে গেলাম সেখানে। কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য
একদম প্রস্তুত ছিলাম না। গিয়ে দেখলাম সেখানে রাজ এবং তার বন্ধু শাকিল, রবিন, সিয়াম, শুভ্র দাঁড়িয়ে আছে, আর তাদের হাতে রয়েছে AK-47 আর স্নাইপার। আমি তো এগুলো দেখে অবাক হয়ে গেছি। আমি বুঝতে পারছি না এরা এগুলো দিয়ে কি করবে। অনেকেই ভাবছেন আমি স্নাইপার, AK-47 এগুলোকে কিভাবে চিনলাম। থাক, তা না হয় পরেই জানবেন। যাই হোক, আর চিন্তা না করে রাজের কাছে চলে গেলাম। রাজকে বললাম, কি হয়েছে, আমাকে এখানে ডেকে আনলি কেন? আর তোদের হাতে এগুলা কি? সব বলবো, তার আগে আমার সাথে চল। এই বলে আমাকে হাত ধরে টানতে টানতে পার্কের একটু ভিতরে নিয়ে গেল। এখানে এত মানুষ নাই, আমি বুঝতে পারলাম না এরা কি করছে। কিন্তু সেখানে গিয়ে আবার একবার অবাক হলাম, কারণ আমার সামনে সেই গুন্ডাগুলা বাধা অবস্থায় দাঁড়িয়েছিল। আমি এদেরকে দেখে আর বোঝার বাকি রইল না যে কেন রাজ আমাকে এখানে ডেকে এনেছে। বুঝতে পারলাম আমাকে যারা মেরেছিল তাদেরকে রাজ ধরে নিয়ে এসেছে শাস্তি দেওয়ার জন্য। তারপরও না বোঝার ভান করে বললাম, রাজ, এনাদেরকে এখানে ধরে আনলি কেন? কেন মানে? এই শালার আমার বন্ধুর গায়ে হাত তুলেছে আর আমি তাদের কিছুই করব না? তুই ভাবলি কি হবে যারা তোকে মেরেছে আমি তাদেরকে কিছু না করে ছেড়ে দেব? এখন দেখবি আমি এইগুলোর কি অবস্থা করি। শালারা, তোরা আমার বন্ধুর গায়ে হাত তোলস? তোদের এত সাহস কি করে হয় আমার বন্ধুর গায়ে হাত তোলার? তোদের এই হাত আমি কেটেই ফেলবো। এই বলে মারতে যাবে তখনই আমি বললাম, রাজ দাঁড়া। কি বলবি তাড়াতাড়ি বল, আজকে আমি ওদেরকে শেষ করে ছাড়বো। ওদের কত সাহস তোর উপর হাত তুলে? আরে এত রাগিস না, একটু শান্ত হ। আচ্ছা ঠিক আছে, বল কি বলবি। আমি বলছিলাম কি, আমি যে তোর বন্ধু এরা তো আর জানে না, কারণ আমি তো কয়দিন হলো এখানে এসেছি, তাই না জেনে আমাকে মারছে। এবারের মতো এদেরকে মাফ করে দে, আরেকবার করলে শাস্তি দিবি নে। এটা বলার পর বুঝতে পারছি রাজ আরো রেগে যাচ্ছে। কি বললি? আমি ওদেরকে শাস্তি না দিয়ে ছেড়ে দিব? এটা সম্ভব না। এই কথাটা বলেই গুন্ডাগুলোকে গিয়ে উড়াধুরা মারতে শুরু করলো, সাথে শাকিল, রবিন এরাও। আমি গিয়ে অনেকক্ষণ পরে কষ্ট করে তাদেরকে ফিরিয়ে আনলাম। যেভাবে মারছে, আর একটু মারলে মারাও যেতে পারে। এমনিতেই 8টার মাঝে 2টা অজ্ঞান হয়ে গেছে। রাজকে ধরে এনে বললাম, আর মারতে হবে না, আর মারলে মারা যাবে তো। না মরলে মরবে, এদেরকে আজকে আমি শেষ করে ছাড়বো। আমি কোনো মতে রাজকে আটকিয়ে আনলাম আর শান্ত করলাম। রাজ শান্ত হয়ে গেছে। তারপর রাজ বলল, এই শুভ্র, এগুলোকে হাসপাতালে ভর্তি করে দিস। আচ্ছা, আমরা গেলাম, তুই যাবি? রাজ বলার আগেই আমি বললাম, না রাজ, একটু পরে যাবে, আমার রাজের সাথে কিছু কথা আছে। রাজ চুপ করে বসে আছে, আর শুভ্ররা গুন্ডাগুলোকে নিয়ে চলে গেল। তারপর আমি রাজকে বললাম, রাজ, তুই যে এদেরকে মারলি, এখন যদি এরা তোকে কিছু করে বসে? এত সময় রাজ চুপ ছিল, কিন্তু আমার কথা শুনে রাজ এমন ভাবে হাসছে যে না জানি এখানে কি হয়েছে। এখন আমি ভাবতে লাগলাম কি এমন কথা বললাম যে রাজ এভাবে হাসছে। এখনো রাজ হাসছে। আবার বললাম, এ কি হয়েছে, তুই এভাবে হাসছিস কেন? আমার কথা শুনে হাসিটা থামিয়ে বলল, আমাকে কিছু করবে? আরে এরা হাসালি ভাই। আমি হাসালাম মানে? আমি একটা সিরিয়াস কথা বলছি আর তুই বলছিস আমি তোকে হাসাচ্ছি। আসলে তুই কি জানিস আমি কে? তুই আবার কে? তুই তো রাজ, আমার বন্ধু। আচ্ছা বাদ দে, তোর কি মনে আছে আমি ছোটবেলায় কি বলেছিলাম? তুই আবার কি বলেছিলি? তোর কি মনে আছে আমি বলেছিলাম যে আমি বড় হয়ে বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া হব, আর তুই বলেছিলি তুই নাকি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়া হবি। ও হ্যাঁ, মনে আছে। তো কি হয়েছে? আমাদের ছোটবেলায় ইচ্ছা ছিল আমি হব ওয়ার্ল্ডের মাফিয়া আর রাজ হবে বাংলাদেশের মাফিয়া। এখনো বুঝতে পারছিস না? কি বুঝবো? আচ্ছা তুই কি মোবারক 47 এর নাম শুনেছিস? শুনবো না কেন? সে তো বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া, তবে এর সম্পর্কে এত বেশি জানি না, কারণ আমি তো লন্ডনে ছিলাম, তাই আর কি। ও, আপনাদের তো বলা হয়নি, আমি এতদিন বাইরে, মানে লন্ডনে ছিলাম। আচ্ছা যাই হোক। খুব ভালো। এই মাফিয়াকে জানিস? আমি কি করে জানবো কে সে? আমি তো বাইরে ছিলাম।
এখানে খবর তো জানি না। তাহলে এবার জানতে পারবি সে কে। সেটা কিভাবে? কারণ সেই মোবারক 47 হচ্ছে আমি। কি? হ্যাঁ, আমি হলো মোবারক 47, এই বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া। তার মানে তুই তো স্বপ্ন পূরণ করে ফেলেছিস। তাই বলি, তুই এত সাহস কিভাবে পেলি যে গুন্ডাগুলোকে ধরে এনে মেরেছিস? আমি সেই মাফিয়া অফ বাংলাদেশ। মনে মনে বললাম, আমি তো তোর পরিচয় আরো আগে থেকেই জানি, তারপরও না জানার ভান করে বললাম, ও তা ভাই কিভাবে কি করলি? সব জানতে পারবি। আজ সন্দেহ হয়ে গেছে, চল বাসায় যাই, আর এইগুলো একদিন বলবো। আচ্ছা ঠিক আছে, চল যাই। এই বলে সেখান থেকে চলে আসলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু বইগুলোকে নাড়াচাড়া করলাম। তারপরে মা ডাক দিল খাওয়ার জন্য, চলে গেলাম খাইতে। খাওয়া শেষ করে রুমে এসে একটু বেলকনিতে বসলাম, একটা সিগারেট ধরালাম। তারপর একটু বসে রুমে এসে ল্যাপটপটা হাতে নিয়ে একটু টিপাটিপি করে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের রিংটংয়ে ঘুমটা ভেঙে গেল। দেখলাম রাজ ফোন করছে, তাই ফোনটা ধরলাম। ফোনটা ধরতেই রাজ বলল, কই রে, কলেজ আসবি না? হ্যাঁ আসবো তো। তো কয়টা বাজে, কখন আসবি? স্ক্রিনে চেয়ে দেখি 9টা বেজে গেছে। হায় হায়, এত সময় কিভাবে ঘুমালাম? কি রে, কি হলো? না কিছু না, আমি আসছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম। মা বলেছিল নাস্তা করে যেতে, সময় না থাকায় চলে আসলাম। মোবাইলে গান শুনতে শুনতে চলে আসলাম কলেজের সামনে। তারপর রিক্সা ভাড়া মিটিয়ে গেট দিয়ে ঢুকে এক সাইডে চোখটা রাখলাম, কিন্তু সেখান থেকে তো আর আমার চোখ সরাতে পারছি না। আমি যেন অন্য এক মায়ার জগতে চলে গেলাম। আমি এই কি রকম মায়ের জগতে ডুবে গেলাম? হঠাৎ কারো ডাকে ঘর থেকে বেরিয়ে এলাম। পিছনে ফিরে দেখি রাজ। ও, আমি চলে এসেছি। চলে এসেছিস তো দেখতে পাচ্ছে, এত সময় ধরে ডাকছি শুনতে পাস নাই? আর এদিকে কি এত মনোযোগ দিয়ে দেখছিলি? ও না, আসলে আমি শুনতে পাই নাই। আর এইদিকে কি দেখবো, এমনি তাকিয়েছিলাম। আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাই। আপনারা হয়তো ভাবছেন এইদিকে কি এমন ছিল যে আমি এইভাবে তাকিয়ে আছি। তাহলে শুনুন, এইদিকে চাঁদনি দাঁড়িয়েছিল, কিন্তু আমি তাকে দেখে আর চোখ ফেরাতে পারছিলাম না। আজ তার নতুন একটা বিষয় লক্ষ্য করলাম, যা দেখে আমি চোখ ফেরাতে পারছিলাম না। সেটা হলো চাঁদনির হাসি মাখা মুখখানা, যা দেখে আমি এক ধ্যানে তার দিকে তাকিয়েছিলাম। কিন্তু সেটা চাঁদনি হয়তো লক্ষ্য করেনি। যদি দেখে ফেলতো তাহলে হয়তো অন্য কিছু ভাবতো। কিন্তু এই হালা রাজের জন্য আর দেখতে পারলাম না, বাধ্য হয়ে চলে আসতে হলো। রাজ যদি জানতে পারে তাইলে আমাকে জ্বালিয়ে মারবে। যাই হোক, গল্পে ফিরা যাক। এই বলে হাঁটতে শুরু করলাম, কিন্তু বারবার সেই দিকে তাকাতে মন চাইছে, কিন্তু রাজের জন্য পারলাম না। ভাবতে ভাবতে ক্লাসে আসতে লাগলাম, কিন্তু রাজের সাথে হাঁটতে দেখে অনেকেই আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে এভাবে তাকিয়ে থাকার মানে কি? তাই রাজকে জিজ্ঞাসা করলাম, রাজ, হ্যাঁ বল। ওই আমার দিকে সবাই এভাবে তাকিয়ে আছে কেন রে? কই? রাজ চারদিকে একবার তাকিয়ে বলল, ও এই কথা। হুম। এরা এভাবে তোর দিকে তাকিয়ে আছে কারণ হচ্ছে তোর পাশে এখন মোবাক 47 হাঁটছে। এরা এটাও ভাবছে এত তাড়াতাড়ি একটা নতুন অচেনা ছেলের সাথে এত ক্লোজ ভাবে কথা বলছিস কিভাবে, যাকে দেখলে সারা শহর তরতর করে কাঁপে, আর সে এই অচেনা ছেলেটার সাথে কথা বলছে, আর যে কিনা একদিন আগে কলেজে আসছে। তাই এরা সবাই এভাবে তাকিয়ে আছে। এখন বুঝতে পারলি? ও, আমার তো মনে ছিল না যে আমার পাশে বাংলাদেশের মাফিয়া হাঁটছে। তাহলে তো আমাকে বুক ফুলিয়ে হাঁটতে হবে, কারণ আমার পাশে বাংলাদেশের মাফিয়া আছে। না, আমি একদমই এগুলো পছন্দ করি না। আমি কোনো অন্যায় ছাড়া আমার ক্ষমতা দেখাই না। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করে তোকে সবার সাথে পরিচয় করে দেব। এসব কথা বলতে বলতে ক্লাসের সামনে চলে আসলাম। ক্লাসে ঢুকবো এমন সময় চাঁদনি এসে বলতে লাগলো, হেই আদি, তুমি আমাকে গেট থেকে ডেকে আনলে না কেন? জানো আমি তোমার জন্য কত সময় ধরে ওয়েট করছি। আমি তো অবাক, ভাবতে লাগলাম চাঁদনি আমার জন্য ওয়েট করছে কেন? আমি কি কালকে তাকে ওয়েট করতে বলেছিলাম নাকি? না, আমি তো বলিনি। তাহলে আমার জন্য ওয়েট করলো কেন? ধুর, যা হওয়ার হয়েছে।
আগে তাকে জিজ্ঞেস করি, তাইলে জানতে পারবো। তার আগে চাঁদনি বলল, কি হলো, কথা বলছো না কেন? হকচকিয়ে, না মানে তুমি আমার জন্য ওয়েট করছিলে কেন? না এমনি, ক্লাসে এসে দেখলাম তুমি নাই, ভাবলাম তুমি আসোনি, তাই ভাবলাম তুমি আসলে ক্লাসে আসবো, তাই আর কি। ও আচ্ছা। তার মাঝে আমি লক্ষ্য করলাম রাজ আমাদের দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। আমি তাদের পাত্তা না দিয়ে চাঁদনিকে বললাম, চল ক্লাসে যাই। রাজেরা এখনো এভাবে তাকিয়ে আছে। আমি বললাম, কিরে যাবি তোরা, নাকি এখানে দাঁড়িয়ে থাকবি? আমার কথা শুনে সবগুলো এমন ভাবে তাকিয়ে আছে, বোঝা যাচ্ছে তারা কিছুই শুনেনি। আমি আবার বললাম, যাবি ক্লাসে নাকি দাঁড়িয়ে থাকবি? তখন সবাই বলল, হ্যাঁ যাবো তো। চল যাই। আমরা সবাই ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে সবাই মাঠে এসে গোল হয়ে বসলাম। তখন রাজ বলল, শাকিল, তুই কলেজের সবাইকে মাঠে নিয়ে আয়। শাকিলকে উদ্দেশ্য করে বলল। শাকিল চলে গেল সবাইকে নিয়ে আসতে। আমরা সবাই মিলে গল্প করছি, আর আমি একটু পরে পরেই চাঁদনির দিকে তাকাচ্ছিলাম। হয়তো রাজ বুঝতে পারছিল, কিন্তু কিচ্ছু বলে নাই। না বলে তো আমারই ভালো, কিন্তু চাঁদনি বুঝতে পারিনি। এর মাঝেই শাকিল চলে আসলো। কিরে, আসছে তো সবাই? আসবে না মানে? রাজভাই ডাকছে আর আসবে না, এটা কি করে হয়? হয়েছে, আর বলতে হবে না। আর আমি তোর ভাই কোন দিন থেকে হলাম? দূর হালা, তোকে কে ভাই ডাকছে? কানে বেশি শুনোস? আচ্ছা ঠিক আছে, দেখ সবাই এসে গেছে। দেখলাম সব ছাত্র ছাত্রী চলে এসেছে, সাথে প্রিন্সিপাল, তারাও আসছে। আমি স্যারদেরকে দেখে অবাক হলাম। তারপর রাজ বলল, তোমাদের যে কারণে ডাকা হয়েছে, সকালে আমি যখন আদির সাথে হেঁটে হেঁটে ক্লাসে যাচ্ছিলাম, তখন দেখলাম সবাই কিভাবে জানি আদির দিকে তাকিয়েছিল। তোমরা হয়তো ভাবছো এটা কে, তাহলে শোনো, এ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু আদি। আমরা একসাথে পড়াশোনা করেছি, কিন্তু এইচএসসি দিয়ে সে লন্ডনে চলে গেছিল। কয়দিন হলো লন্ডন থেকে আসছে আর এখানে ভর্তি হয়েছে। আশা করব তোমরা সবাই আদির সাথে ভালো ব্যবহার করবে। এটা বলার জন্যই তোমাদেরকে এখানে ডাকা হয়েছিল। এখন তোমরা যেতে পারো। সবাই চলে গেল। আমি তো সারা সময় চাঁদনির দিকে তাকিয়েছিলাম, আর চাঁদনি মনোযোগ দিয়ে রাজের কথা শুনছিল, আর আমি এক ধ্যানে তার চোখ আর মনোযোগী মুখটা দেখছিলাম। তারপর আবার কিছু সময় গল্প করে বাসায় চলে আসলাম। পরের দিন কলেজে গেলাম, আসলাম, অনেক বন্ধু হলো। এইভাবে কয়েকদিন ভালোই গেল। হঠাৎ একদিন দেখলাম রাজ খুব চিন্তিত। আমি বললাম, কিরে রাজ, এভাবে বসে কি চিন্তা করছিস? না কিছু না, তুই কখন এলি? এই তো এখন এলাম। আর তুই কি ভাবছিস, আমাকে বলবি না? আরে তেমন কিছু না, আর জানলে অযথা টেনশন করবি। তুই বলবি নাকি আমি চলে যাব? অনেকক্ষণ চুপ থেকে বলা শুরু করলো। রাজের কথা শুনে তো আমার মাথায় আগুন জ্বলছে। রাজ বলল, বাংলাদেশে লন্ডনে একটা গ্যাংয়ের নজর পড়েছে, তারা কয়দিন পর আক্রমণ করবে, তাই চিন্তা করছি। রাগ কন্ট্রোল করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বললাম, ও এই কথা, আচ্ছা তুই কিছু করবি না? করবো না মানে? আমার দেশে খারাপ কিছু হবে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? আচ্ছা আমাকে সাথে নিয়ে যাস। কি, তুই যাবি আমার সাথে? অবাক হয়ে লাভ নাই, আমাকে সাথে নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। এই বলে বাসায় চলে আসলাম। এইভাবে চিন্তা করে করে কয়েকদিন চলে গেল। তারপর জানতে পারলাম কালকে নাকি অ্যাটাক করবে সেই গ্যাং। আমি আমার মতো প্রস্তুত হতে লাগলাম, কাউকে না জানিয়ে, কারণ আমি জানি রাজ আমাকে এইরকম বিপজ্জনক জায়গায় কখনোই নিয়ে যাবে না। তাই আমি নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছি। জানতে পারলাম আজকে সন্ধ্যায় তারা অ্যাটাক করবে। আমিও আমার মতো রেডি হয়ে গেলাম। সন্ধ্যার আগে বেরিয়ে পড়তে হবে, কারণ আমি জানি যে গ্যাংটা বাংলাদেশে অ্যাটাক করতে চলেছে সেটি অনেক শক্তিশালী, যেটাকে রাজ আটকাতে পারবে না। তাই সেখানে আমাকে যেতে হবে, নয়তো রাজের অনেক ক্ষতি হতে পারে। তাই চিন্তা করতে লাগলাম কি করা যায়। ভাবতে ভাবতে বিকাল হয়ে গেল। আমিও যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। আমার প্রিয় কালো জ্যাকেটটা পরে নিলাম, সাথে একটা রাইফেল আর একটা AK-47 নিয়ে নিলাম। রেডি হতে হতে সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তাই আর দেরি না করে আমার কালো বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম। উদ্দেশ্য পুরান ঢাকা।
কারণ সেখানেই অ্যাটাক হবে। সেখানে যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে, তবে আমার এত সময় লাগবে না, কারণ আমি বাইকের টান সব সময় 100+ রাখি, না হলে আমি গাড়ি চালিয়ে মজা পাই না। যাই হোক, বাইক চলছে আপন গতিতে, আর আমি চারপাশটা ভালো করে খেয়াল করছি, কারণ কখন কি হয় বলা যায় না। আর আমি এই ঢাকার এত বেশি রাস্তাও চিনি না, কিন্তু 10 মিনিট চালিয়ে দেখতে পেলাম সামনে অনেক জ্যাম, রাস্তা পুরাই ব্লক হয়ে রয়েছে, যার কারণে সামনে আগাতে পারছি না। কিন্তু সেখানে না পৌঁছালে রাজের সাথে অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। বাধ্য হয়ে আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিতে হয়েছে, আর তার নাম আকাশ, কারণ সে আমার সাথে বাংলাদেশে এসেছে, আমাকে একা সে কোথাও ছাড়তে চায় না, তাই বাধ্য হয়ে তাকে আনতে হয়েছে। কিছুক্ষণ পরে সে ফোন ধরলো। হ্যালো বস, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু আমার এখন ইমিডিয়েটলি একটা হেলিকপ্টার লাগবে। কেন, কি হয়েছে বস? কোনো সমস্যা বস? না, তেমন কিছু না, তুই তাড়াতাড়ি হেলিকপ্টার নিয়ে আয়। আমি এখনই নিয়ে আসছি, তাড়াতাড়ি লোকেশনটা দিন। লোকেশনটা মেসেজ করে পাঠিয়ে দিলাম, রিপ্লাই আসলো, 10 মিনিট ওয়েট করেন, চলে আসছি। আপনারা হয়তো ভাবছেন আকাশ এত তাড়াতাড়ি হেলিকপ্টার কোথায় পাবে, তাহলে বলি, আমার নিজের 3টা হেলিকপ্টার আছে। আবার হয়তো ভাবছেন আমার কাছে কিভাবে হেলিকপ্টার থাকবে, এটা একটু পরে জানতে পারবেন। এখন মাথায় কিছু কাজ করছে না, রাজের চিন্তায়। কি আর করব, 10 মিনিট ওয়েট করতে হবে। পাশে দেখলাম একটা টং দোকান আছে, তাই সেখানে গিয়ে একটা সিগারেট কিনে ধরালাম। এমনিতে আমার সাথে প্যাকেট থাকে, কিন্তু আজকে তাড়াহুড়ার কারণে আনতে ভুলে গেছি। আর এদিকে রাজ তার গ্রুপের সকল ক্রু কে ডেকে এনে তার গোডাউনে জড়ো করেছে। সবাইকে আগে থেকে বলে দেওয়া হয়েছিল, যার কারণে সবাই রেডি হয়ে আসছে। তার ক্রু প্রায় 200-300 হবে। তারা সবাইকে সবকিছু বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। কয়েকজনের হাতে স্নাইপার আর কয়েকজনের হাতে AK-47 দিয়ে দিল, আর সবার হাতে 2-3টা করে নাইফ দেওয়া হলো। তারপর সবাই মিলে প্রায় 40টা প্লাস গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। রাজের গাড়ি মাঝখানে, সামনে পিছনে গাড়ি, সবগুলো কালো রঙের, একসাথে যেতে লাগলো। অনেক বড় লাইন হয়ে গেছে, যেতে অনেক সময় লাগবে। গাড়ি চলতে শুরু করলো, আর রাজ চিন্তায় শেষ, কি হবে কে জানে, কত বড় জ্ঞান সে নিজেও জানে না। এদিকে 10 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনো আকাশ আসছে না, তাই আবার ফোন দিবে বলে ফোনটা হাতে নিল। এর মাঝে হেলিকপ্টারের শব্দ শোনা গেল, মানে আকাশ এসে গেছে। এখন একটু শান্ত লাগছে, রাস্তাটা অনেক বড় থাকায় হেলিকপ্টার রাস্তায় নামিয়ে ফেলেছে। আমি বাইকটা তাড়াতাড়ি রেখে হেলিকপ্টারে উঠে বসলাম, তারপর চলতে শুরু করলাম। 5 মিনিট পরে জায়গায় পৌঁছে গেলাম, কিন্তু এখানে এসে তো আমি পুরো অবাক, কারণ সেই গ্যাংয়ের ক্রু রাজের থেকে অনেক বেশি, প্রায় 1000-এর কাছাকাছি হবে। আমি হেলিকপ্টারটি তাদের থেকে কিছুটা দূরে নামালাম, যাতে তারা কোনোভাবে টের না পায়। বুঝতে পারলাম এখানে রাজ আর গ্যাংয়ের লিডারের কথা হচ্ছে। আমি আড়ালে থেকে তাদের কথা শুনতে থাকলাম। যতটুকু বুঝতে পারলাম, ওই লিডারটা বাংলাদেশে দখল নিতে আসছে, কিন্তু রাজ এক কথায় সে দিবে না। তখন গ্যাং লিডার তার ক্ষমতা দেখালো, তারপরও রাজ অনর, সে তার দেশ অন্যের হাতে দিবে না। এই জন্য যদি মরতে হয় তাহলে মরবে। এই কথা শুনে গ্যাং লিডার রেগে আগুন হয়ে গিয়েছে। আমি লিডারটাকে চিনতে পারছি না, কারণ আমি রাজের পিছনে দাঁড়িয়েছিলাম, আর লিডার রাজের সামনে সোজাসুজি দাঁড়িয়েছিল, যার ফলে তাকে ভালো করে দেখতে পাচ্ছি না। তারপর দেখলাম গ্যাং লিডার রাগে রাজকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়েছে। এটা দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। আড়াল থেকে বেরিয়ে সরাসরি গ্যাং লিডারের বুকের উপর লাথি মেরে ফেলে দিলাম। তারপর উঠে যখনই আমাকে মারতে আসবে, তখনই আমার মুখটা দেখতে পেল। সাথে সাথে 2-3 হাত পিছনে গিয়ে ছিটকে পড়লো। আর এদিকে রাজ পড়ে পড়ে দেখছে, আমাকে দেখে সে আর কথা বলতে পারছে না। বুঝতে পারলাম ভয় পেয়েছে। কিন্তু এ কি, এ তো স্মিথ, যার লন্ডনে একটা বড় গ্যাং আছে, যেটা এই স্মিথ দেখাশোনা করে। তবে এই গ্যাংটা আমার আন্ডারে কাজ করে, আর স্মিথকে দায়িত্ব আমি নিজে দিয়েছিলাম। তাকে দেখে আমার রাগ চরম পর্যায়ে পৌঁছে গেল। তারপর, তোর সাহস কি করে হয় আমার অনুমতি না নিয়ে আরেক দেশে অ্যাটাক করার, আবার আমি যেখানে আছি সেখানে অ্যাটাক করার? রাগে একটা ঘুষি মারলাম। তারপর তাড়াতাড়ি উঠে এসে আমার পায়ে পড়ে বলতে লাগলো, ভাই আমাকে মাফ করে দেন ভাই, আমি জানতাম না যে আপনি এখানে আছেন। ভাই মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে।
আর জীবনে দেশে অ্যাটাক করবো না ভাই। প্লিজ ভাই, মাফ কইরা দেন ভাই, একবার মাফ কইরা দেন ভাই। এমন ভুল আর জীবনেও করবো না। কিন্তু আমার তো রাগে মাথা ফেটে যাচ্ছে। আপনারা তো আগামাথা কিছুই বুঝতে পারেন নাই। আবার হয়তো ভাবছেন আমাকে দেখে এত বড় গ্যাং লিডার ভয় পাচ্ছে কেন। কারণ এই ওয়ার্ল্ডের একজন মাফিয়া আছে যাকে সবাই এক নামে চিনে। সে যেখানে যায় সেখানে পুলিশ, এমপি, মন্ত্রী সবাই আতঙ্কে থাকে। আর সেই মাফিয়া হচ্ছে আমি নিজে, যার কারণে আমাকে দেখলে সবাই ভয়ে কেঁপে ওঠে। তবে আমাকে চিনে না কয়েকজন ছাড়া। এখন বুঝতে পারছেন আমি কে? আমি হলাম এই ওয়ার্ল্ডের মাফিয়ার মাফিয়া। আর এদিকে রাজ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আর ভাবছে এগুলো কি হচ্ছে। আর এত বড় গ্যাংয়ের লিডার আমার পায়ে ধরছে, এটা কিভাবে সম্ভব? আর এদিকে আমি স্মিথকে লাথি মেরে ফেলে দিয়ে বললাম, আমি সবাইকে একটা করে সুযোগ দেই, মনে রাখিস এটাই তোর শেষ। আবার যদি দেখি ভুলেও কোনো ভুল করেছিস তাহলে মনে রাখিস সেটাই হবে তোর এই পৃথিবীর শেষ দিন। যা এবার চলে যা, আর ভুলেও এদেশে পা রাখার চেষ্টা করিস না, তাহলে আর বেঁচে থাকবি না। মাইন্ড ইট। এটা বলার সাথে সাথে স্মিথ চলে গেল আর আমি রাজের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালাম। বুঝতে পারলাম রাজ ভয় পেয়েছে। তারপর আকাশকে বললাম লাশগুলো ফেলে দিতে। এটা বলে রাজের কাছে আসলাম। লক্ষ্য করলাম আমাকে দেখে এখনো ভয় পাচ্ছে। তাই তোকে বলেছিলাম না আমাকে নিয়ে আসতে? সরি ভাই। কিরে, ভয় পাচ্ছিস নাকি? রাজের অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে, তাই রাগ উড়ে গেল। ভয় তো একটু করছেই, কিন্তু আপনি কে ভাই? তা তো পাবি, আর আমি কে সেটা পরে বলবো। কিন্তু এখন আমাকে কি বলে ডাকলি? কই কিছু না তো, শুধু ভাই বললাম। আমি তোর কোন কালের ভাই রে হালা? আমরা হলাম বন্ধু, এর মাঝে ভাই কই থেকে আনলি? আর একবার ভাই বললে তোর খবর আছে। ওকে ঠিক আছে, আজকে তুই না থাকলে তো। আর বলতে হবে না, আমি থাকতে তোর কিছু হবে না, কথাটা মনে রাখিস। হ্যাঁ। হঠাৎ রাজ কি মনে করে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কিছু বুঝতে পারলাম না। কাঁদছিস কেন রে? না এমনি। চোখের পানি মুছে বলল, আচ্ছা চল বাসায় যাই। চল। তারপর হেলিকপ্টারে করে বাইকের কাছে নামলাম। তারপর আকাশকে বিদায় দিয়ে বাইকে করে দুজনে বাসায় চলে এলাম। রাজের বাসা আমাদের বাসা থেকে দূরে বলে আমি আজকে বাইকে দিয়ে বিদায় জানিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। কিন্তু পরের দিন সকালে উঠে তো আমি অবাক। এগুলো কি? আমার সম্পূর্ণ রুম সুন্দর করে সাজানো, কিন্তু এগুলো কি জন্য? না ভেবে লাভ নেই, আগে ফ্রেশ হয়ে তারপর নিতে যাব, তাইলে জানতে পারবো। ফ্রেশ হতে চলে গেলাম। আর এইদিকে রাজ সুমরা খুব ভালো করে আদির পুরো ঘরকে সাজাচ্ছে, সাথে পাখিও আছে। কারণটা একটু পর আদি আসলে জানতে পারবেন। সবকিছু করা প্রায় শেষ, তখনই আন্টি এসে বলল, তোমরা তাড়াতাড়ি করো, আতে ঘুম থেকে উঠে গেছে, ফ্রেশ হতে গেছে, চলে আসবে এক্ষুনি। এটা বলার সাথে সাথে রাজ বলল, আন্টি আমাদের শেষ হয়ে গেছে, আদিকে আসতে দিন। এদিকে আদি ফ্রেশ হয়ে বেরিয়ে একটা কালো রঙের টি শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল। বেরিয়ে আবার অবাক হলো, কারণ তার ঘর থেকে শুরু করে সিঁড়িসহ মেঝেঘর সম্পূর্ণ সুন্দর করে সাজানো। তবে একটা বিষয় হলো, ঘরে কাউকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে ঘরে কেউ নেই। আমি মেঝেতে যাওয়ার সাথে সাথে আমার উপর ফুল পড়তে লাগলো। আমি কিছু বুঝে ওঠার আগেই সবাই কই থেকে এসে একসাথে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ আদি। চারদিকে চেয়ে দেখ, সবাই আছে। আমি তো এখন চরম পর্যায়ে অবাক হলাম। ও শিট, আমার আজকে জন্মদিন আর আমার মনে নাই, এটা কিভাবে ভুলে গেলাম? মনে থাকবে কিভাবে? সারাদিন তো টেনশনে থাকিস, তাহলে সব মনে থাকবে কেমনে? আসলে আমি একদমই ভুলে গেছিলাম, কিন্তু এখানে চাঁদনিকে দেখতে পাচ্ছি না, তাই মনটা একটু খারাপ হয়ে গেল। তবে এদের সামনে মন খারাপ করলে চলবে না। আমি আবার একটা হাসি দিয়ে বললাম, ধন্যবাদ সবাইকে। তারপর কেক কাটা হলো। খুব মজা করে কেকটা কাটলাম। এক একজন ক্রিম মেখে ভূত হয়ে গেছি। তারপর সবাই ফ্রেশ হতে চলে গেলাম। আজকের দিনটা খুব ভালোভাবে শুরু হলো। ফ্রেশ হয়ে এসে সবাই খাওয়া দাওয়া করলাম, কিন্তু এর মাঝে লক্ষ্য করলাম মা আমাকে কোনো পাত্তা দিচ্ছে না। বুঝতে পারলাম মা কোনো কিছু নিয়ে আমার উপর রেগে আছে।
তাই আমি উঠে মায়ের কাছে চলে গেলাম, কিন্তু মা আমাকে এড়িয়ে চলে গেল। বুঝলাম মা প্রচন্ড রেগে আছে, তাই মাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম, কিন্তু মা কোনো কথা বলছে না। তাই আমি জিজ্ঞাসা করলাম, মা কি হয়েছে, তুমি আমার সাথে কথা বলছো না কেন? ও মা, কি হয়েছে বলো না। তুমি জানো না, তুমি কথা না বললে তোমার ছেলে কতটা কষ্ট পায়। ও আমার লক্ষ্মী মা, শো না মা, কথা বলো না প্লিজ প্লিজ। তোর সাথে আমার কোনো কথা নাই, সর এখান থেকে। মা, তুমি এই কথাটা বলতে পারলে? তোর সাথে রাজের দেখা হয়েছে, আমাকে একবার বললি না কেন? তুই জানিস না আমি রাজকে তোর মতোই ভালোবাসি। মা, রাজকে নিজের ছেলের মতো করে ভালোবাসেন। আমি যখন স্কুলে পড়তাম তখন তার বাসা আমাদের বাসার পাশেই ছিল। তখন থেকেই রাজ আমাদের বাসায় আমার সাথে বেশি সময় কাটাতো। কিন্তু হঠাৎ একদিন রাজের মা বাবাকে মেরে ফেলা হয়, কারণ তার বাবা ছিল একজন রাজনৈতিক নেতা যাকে অনেকে সম্মান করত। কিন্তু এটা সবাই জানে, নেতাদের শত্রুর অভাব হয় না। ঠিক তেমনি একসময় রাজের বাবা মাকে বিরোধী নেতা মেরে ফেলেন। সেদিন থেকে রাজকে দেখাশোনা আমার মাই করত, তাই মা রাজকে এত ভালোবাসে। তবে আমরা যখন লন্ডনে যাই তখন মা রাজকে আমাদের সাথে যেতে বলেছিল, কিন্তু নাছরবান্দা ভাবে বলতে লাগলো সে যাবে না। একসময় মা বুঝতে পারলো যে একে নেওয়া যাবে না, তাই রাজকে আমাদের বাড়ির একটা ফ্ল্যাট দিয়ে গেছিল, যেটাই প্রায় 20টা রুম ছিল। কারণ যদি সে ভাড়া দেয় এক একটা রুম থেকে নিম্নে 5,000 টাকা করে পাবে, যাতে করে সে ভালো করে চলতে পারবে। কিন্তু আমরা লন্ডনে চলে যাওয়ার 2 মাস পরে আর রাজের খবর পাওয়া যায় না। আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম রাজ ঠিকই আছে। সেদিন আমি খুবই খুশি হয়েছিলাম, ভাবছিলাম মাকে সারপ্রাইজ দেব, কিন্তু না, এই শালার জন্য আর পারলাম না। এই জন্যই মা এত রাগ করেছে আমার উপর। তবে আমি মায়ের রাগ ভাঙানোর পদ্ধতি জানি, তাই মাকে গিয়ে জড়িয়ে ধরে মায়ের কাঁধে মাথা রেখে বললাম, সরি মা, আর কখনো এমন করব না। আমি ভাবছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, তাই তোমাকে বলি নাই। এখন থেকে আর এমন ভুল করব না, সরি। এতেই কাজ হয়ে গেছে। মা বলল, আচ্ছা ঠিক আছে, এখন যা, গিয়ে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে। চলে আসলাম। তারপর সবাই মিলে খাওয়া শেষ করে ঘুরতে চলে গেলাম। অনেক সময় ঘুরলাম, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপর আসার সময় সবাইকে বললাম, আমি কালকে আমার জন্মদিনের পার্টি দিব, তোরা সবাইকে নিয়ে আসবি। আর রাজ, তুই আমার পার্টির জন্য একটা ক্লাব ভাড়া করে নে। কালকে সন্ধ্যায় পার্টি শুরু করব। তোদের যাকে যাকে ইনভাইট করার আজকে করে নে, আমিও করছি। আর কালকে কলেজে একটু তাড়াতাড়ি যেতে হবে, সবাইকে ইনভাইট করতে হবে। তোরা কালকে সকালে রেডি থাকিস, আমি সবার বাসার সামনে থেকে পিক করে নিব। এর মাঝে শাকিল বলে উঠল, পার্টি দিবি ভালো কথা, কিন্তু এত মানুষকে ইনভাইট করবি কেন? আর এর জন্য খরচ করতে হবে, তুই বুঝতে পারছিস? শাকিলের কথা শুনে আমি হালকা হাসলাম। তারপর বললাম, সেটা তোকে চিন্তা করতে হবে না। এর মাঝে রাজ বলল, ভাই আজকে কিন্তু তোকে বলতে হবে তুই আসলে কে। সবাই একসাথে বললো, হ্যাঁ রে ভাই, তোকে আজ বলতে হবে তুই কে। তারপর বললাম, আমি বরং আজকে না কালকে পার্টিতে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল এখন বাসায় যাই। আচ্ছা, কালকে দেখা হবে। এই বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে মাকে বললাম, মা, আমি কালকে আমার জন্মদিনের পার্টি দিব। আচ্ছা, তোর বাবা আসলে বাবার সাথে কথা বলে নিস। আচ্ছা। এখন যা, ফ্রেশ হয়ে গিয়ে। আমি ফ্রেশ হতে চলে এলাম। অনেক সময় ধরে ফ্রেশ হলাম, সারাদিনে স্নান গোসল করা হয়নি, তাই স্নানটা সেরে নিলাম। একটু পরে শুনলাম বাবা এসেছে, তাই আর দেরি না করে চলে এলাম নিচে। নিচে এসে বাবার কাছে বসলাম। তারপর বললাম, বাবা, আমি আমার জন্মদিনের উপলক্ষে কালকে পার্টি দিতে চাই। ওহ আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিব। না বাবা, আমি বাড়িতে দেব না। আমি একটা ক্লাব বুক করে নিয়েছি, আমি সেখানেই দেব। এতে অনেক মানুষ আসবে। আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছা। এখন বলো তোমার অ্যামাউন্ট কত? তোমার টাকা দেওয়া লাগবে না, এটা আমি দেখে নিব। মানে পার্টি করতে তো অনেক টাকা লাগবে, তোমার কাছে তো এত টাকা নেই। সেটা পার্টিতে গেলেই দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে ঘুমাও গিয়ে, কালকে তোমার অনেক কাজ।
আচ্ছা। তারপর আমি খেয়ে চলে গেলাম। রুমে গিয়ে একটা সিগারেট জ্বালিয়ে হালকা ল্যাপটপটা একটু টিপাটিপি করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন হঠাৎ মায়ের ডাকে ঘুমটা ভেঙে গেল। কি হলো, ডাকছো কেন? কি হয়েছে? কি? আমি কি আমার জন্য ডাকছি? তুই না বললি আজকে তোর তাড়াতাড়ি কলেজে যেতে হবে, তাই তো ডাক দিলাম। ও, কয়টা বাজে? 9টা বাজে। কি, এত বেজে গেছে? আর তুমি এখন ডাক দিলে? দূর, আজকে আবার লেট হয়ে গেছে। সর তাড়াতাড়ি, আমাকে এখনই কলেজে যেতে হবে। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে দিলাম দৌড়। মা পিছন থেকে বলছে খেয়ে যা, কিন্তু আমার তো খাওয়ার সময় নাই, তাই ডাক না শুনে চলে আসলাম। আর এদিকে রাজেরা ভাবছে এই শালা আদি আছে না কেন, বললো তাড়াতাড়ি আসতে, আর এখন সে নিজে দেরি করে আসতেছে। আর আমি তাড়াতাড়ি করে একটা রিক্সা নিয়ে চলতে লাগলাম। একটু পরে চলে আসলাম। এরই মাঝে রাজের ফোন রিসিভ করার সাথে সাথে জগতের যত গালি ছিল সব একসাথে দিয়ে দিল। আমি কিছু বললাম না, কারণ এটা শুনতেই হবে। তারপর বলল, তুই কই আছিস এখন? হ্যাঁ আমি চলে আসছি। আর তোরা একটা কাজ কর, কলেজের সবাইকে, স্যারদের সহ সবাইকে ডেকে মাঠে নিয়ে আয়, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। তারপর ফোনটা কেটে দিল। এসে দেখলাম সবাই আমার দিকে ফায়ার হয়ে রয়েছে, তাই কাছে গিয়ে বললাম, কিরে সবাই এসেছে? এটা বলার সাথে সাথেই কি যেন আমার ওপর আক্রমণ করলো। একটু পর বুঝতে পারলাম আমাকে রাগে সবাই উদম কেলাচ্ছে, কিছু করতে পারছি না, সবগুলো একসাথে ধরছে। এরই মাঝে কই থেকে পাখি এসে আমাকে আমার স্মাইল করা চুল ধরে টানতে লাগলো। ওরে ভাইরে, আমি শেষ, ছাড় প্লিজ। তারপর তারা ছেড়ে দিল। উপস, বাবারে বাবা, যে মার দিলি, যাক বাবা বাইচা আসছি তো সেটাই বেশি। আচ্ছা কি তুই কি বুঝে আমার চুল ধরে টানলি? না মানে আমি দেখলাম রাজরা সবাই কাকে যেন মারছে, তাই আমি আসলাম সাহায্য করতে, এই আর কি। ও আচ্ছা, ভালো, খুব ভালো, কিন্তু সেটা যে আমি দেখতে পাসনি হারামি। তারপর মনে করলাম এসেছি যেহেতু কয়েকটা দিয়েই যাই, কিন্তু এরা এমন ভাবে ধরেছিল যে আমি মারার জায়গাই পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে তোর চুল ধরে টানতে লাগলাম। আমি আখির কথা শুনে তো পুরো থ হয়ে গেলাম। এর মাঝে রাজ বলল, আচ্ছা এসব বাদ দে, এখন কাজের কথা আসি, সময় আসতেছে, কি বলার বলে দিস। তারপর আমি আখির দিকে তাকিয়ে বললাম, তোকে পরে দেখে নিব। তারপর সবাই আসলো, দেখলাম চাঁদনিও আসতেছে। সবাইকে জন্মদিনের পার্টিতে আসতে বললাম, ক্লাবের লোকেশন দিয়ে দিলাম। তবে চাঁদনিকে আলাদাভাবে বললাম, যেমন তাকে আমাদের সাথে পার্টির সব কাজ করতে হবে, সবকিছু দেখাশোনা করতে হবে ইত্যাদি। তারপর কলেজ থেকে চলে আসলাম, কারণ অনেক কাজ রয়েছে। একসময় দেখলাম বিকাল হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম। গিয়ে দেখলাম রাজেরা চলে আসছে, কিন্তু আখি আর চাঁদনি আসেনি। আমি তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। একসময় সবাই আস্তে আস্তে চলে আসতে লাগলো, কিন্তু চাঁদনি এখনো আসেনি। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। তখন রাজ বলল সবাই এসে গেছে আর সন্ধ্যাও হয়ে গেছে। কিন্তু রাজ, চাঁদনি তো এখনো আসেনি। তখন রাজ আমাকে অবাক করে দিয়ে বলল, কে বলেছে আসেনি? সে তো সবার আগে এসেছে। কি? এবার চলেন। চল। তারপর সেখানে গেলাম, সবাই আমাকে উইশ করলো, আমি ধন্যবাদ জানালাম। তারপর কেক কাটলাম, সবাই খুব মজা করছে, ড্যান্স করছে, আর আমি বসে বসে শুধু চাঁদনির দিকে তাকিয়ে আছি, কারণ সেও আমার মতো বসে আছে। প্রায় 1 ঘন্টা পরে হঠাৎ সবাই আমার দিকে আসতে লাগলো। আমি কিছু বুঝে ওঠার আগেই রাজ বলল, আজকে কিন্তু আমাদের কথা তোকে রাখতেই হবে। আচ্ছা ঠিক আছে, আজকে যা বলবি তাই রাখবো। এবার বল কি চাস? আজ তোকে বলতেই হবে তুই আসলে কে। এটা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম। পাশে আমার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বলতে পারছে না। এটা কালকে তোকে বললে হয় না? আজকে সবার সামনে না বললেই ভালো হবে। এখানে আবার মা বাবাও আছে, প্লিজ। এখন সবাই আমাকে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে, কে আমি যে আমার পরিচয় দিতে চাচ্ছি না। তখন সবাই বলল, না না, আজকে এবং এখন আমাদের সামনে তোমাকে বলতে হবে তুমি আসলে কে। এখন তো আমি মাইন্ডটা চিপায় পড়ে গেলাম, এখন কি করব? তখন আমার অ্যাসিস্ট্যান্ট বলল,
বলে দিন স্যার। আকাশের মুখে স্যার কথাটি শুনে সবাই অবাক। আসলে কে আমি যে আমাকে সে স্যার ডাকছে? তখন আর জোরে সবাই বলতে লাগলো, বলো আদি, তুমি আসলে কে? আর এই লোকটা তোমাকে স্যার কেন ডাকছে? এখন আর কি করার, বলতেই হবে সবকিছু। তাই একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলতে লাগলাম, আমি আসলে। তারপর আর কি করার, এখন সবাইকে বলতে হবে, না হলে আমাকে ছাড়বে না। তাই বাধ্য হয়ে বলতে হচ্ছে। সবাই শোনার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমার বাবা মার জন্য ভয় করছে। কারণ তারা যদি জানতে পারে তাদের ছেলে একজন মাফিয়া, তাহলে তারা খুব কষ্ট পাবে। কিন্তু কি আর করার আছে বলুন, আমাকে তো বলতেই হবে, নয়তো আজকে এখান থেকে বের হতে পারবো না। তাই বাবা মার মুখের দিকে তাকালাম, দেখলাম তারা খুবই উৎসুক হয়ে রয়েছে আমি আসলে কে তা জানতে। তাই বলতে শুরু করলাম, সবাই হয়তো ভাবতে পারো আমি একজন সাধারণ মানুষ কিংবা নিরীহ একজন, কারণ আমাকে দেখতে প্রায় এরকমই লাগে। আসলে আমি এইরকম থাকতে ভালোবাসি, তাই আমাকে এরকম দেখায়। আমাকে আমার মা বাবা বলতো, বাবা তুই কি এখনো সে আগের যুগে আছিস, নাকি তোর বাপের টাকা কম আছে যে তুই এরকম থাকিস? কিছু হলেও পরিবর্তন হ। আমি বলতাম, মা আমাকে এরকম থাকতে দাও, আমার এরকম থাকতে ভালো লাগে। কিন্তু মা বাবা কেউই জানতো না যে কেন আমি ওই রকম থাকি। এর কারণ ছিল লন্ডনের একটা মেয়ে। আমি মেয়েটিকে খুব খুব ভালোবাসতাম, নিজের থেকেও বেশি ভালোবাসতাম। নাম ছিল সিনহা মমল্যান্ড। আমরা দুজন দুজনকে পেয়ে খুবই খুশি ছিলাম। কিন্তু একদিন হলো বিপত্তি। আমরা দুজন মিলে একটা পার্কে গেছিলাম। সেখানে একটা বেঞ্চে বসে আমরা সুখ দুঃখের আলাপ করছিলাম। কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন কয়েকটা ছেলে আমাদের কাছে আসলো, এসে আমাদেরকে ডিস্টার্ব করতে লাগলো, সিনহার গায়ে হাত দিতে থাকলো। কিন্তু আমি তাদেরকে ফেরাতে পারিনি, কারণ তারা ছিল লন্ডনের সবচেয়ে বড় গ্যাংয়ের লোক, যারা অকারণেই মেয়েদেরকে ডিস্টার্ব করত, ধরে নিয়ে যেত। কিন্তু কোথায় নিয়ে যেত তা নিয়ে কেউই খুঁজতো না, কারণ তাদের সাথে লাগতে গেলে মৃত্যু নিশ্চিত। তাই কেউ আগ বাড়িয়ে তাদের সাথে লাগতে আসতো না। আপনারাই বলেন, কে চায় নিজের মৃত্যুকে ডেকে আনতে? আমাদের সাথেও ঠিক এমনই হয়েছিল। কিন্তু আমি কিছু করতে পারলাম না, কারণ আমাকে তাদের মাঝে কয়েকটা ছেলে ধরে রেখেছিল। তাই আমি কিছু করতে পারলাম না। আর এদিকে মেয়েটি আমার নাম ধরে আমাকে বারবার ডাকছিল, কিন্তু আমার কিছু করার ছিল না। হঠাৎ করে কে যেন আমাকে পেছন থেকে মাথায় আঘাত করলো। এত জোরে আঘাত করেছিল যে আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম। আর তারা আমার কলিজার টুকরাটাকে টেনে হিচড়ে কোথায় জানি নিয়ে গিয়েছিল। তারপর আমি প্রায় অজ্ঞান হয়ে যাব অবস্থায় দেখলাম সিনহাকে পার্কের পাশে একটি ঘন জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে। তারপর আর মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখতে পেলাম আমার পাশে একটা বৃদ্ধ বসে আছে। তখন আমাকে বৃদ্ধ মানুষটা বলল, বাবা তুমি কে, আর তোমার বাসা কোথায়? আমি তোমাকে অমুক পার্কের পাশে পেয়েছি, তারপর দেখলাম তোমার মাথা থেকে রক্ত ঝরছে, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। এবার বলো বাবা, তোমার বাসা কোথায়? এই কথাগুলো শুনেই আমার সিনহার কথা মনে পড়ে গেল। তখন খুব তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলাম। বৃদ্ধ আমাকে আটকিয়েছিল, কিন্তু আমি তার সাথে জোরাজোরি করে সেখান থেকে চলে এলাম। কিন্তু এসে কোনো লাভ হচ্ছিল না, কারণ মেয়েটিকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তাই সেই জঙ্গলে বসে আমি কাঁদতে থাকি। কিন্তু হঠাৎ আমার কানে গোঙানির শব্দ আসলো। আমি সেই শব্দকে ফলো করে চলতে লাগলাম। একসময় আমি একটা মানুষকে দেখতে পেলাম, দূর থেকে বোঝা যাচ্ছে না, তাই দৌড়ে এগিয়ে গেলাম। কিন্তু সামনে গিয়ে তো আমি পুরা পাগল হয়ে গিয়েছিলাম, কারণ আমার সামনে আমার প্রিয় কলিজার টুকরা পড়ে আছে। এটা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না, তাই দৌড়ে সিনহার কাছে গেলাম। গিয়ে তার মাথাটা আমার কোলে রাখলাম আর বলতে থাকলাম, কি হয়েছে কলিজা তোর? তুই না থাকলে আমি বাঁচতে পারবো না, প্লিজ কথা বল। অনেক কাঁদলাম। হঠাৎ সিনহা একটি জোরে নিঃশ্বাস নিয়ে উঠল। আমি সাথে সাথে বলতে লাগলাম, কলিজা এই তোমার কিছু হবে না, এদিকে তাকাও প্লিজ। তখন মনে হচ্ছিল কে জানি আমার শরীর থেকে কলিজাটা আলাদা করে নিচ্ছে। তখন হঠাৎ জোরে আরেকটা নিঃশ্বাস নিয়ে সিনহা বলে উঠল, জান, আমার একটা শেষ কথা রাখবে? এভাবে বলছো কেন জান? আমি আছি না, দেখো তোমার কিছু হবে না। খুব কষ্ট করে, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। এটা দেখে আমার কান্নার গতি বেড়ে গেল। তারপর কোনো মতে বললাম, এভাবে বলছো কেন? তোমার একটা কেন, হাজারটা কথা রাখবো। তুমি কথা দাও
কালকে থেকে আর এই লন্ডন শহরে কোনো ধর্ষণ হতে দেবে না। কথা দাও প্লিজ, কথা দাও, না হলে আমি মরে গিয়ে শান্তি পাবো না। তখন আমি বলেছিলাম। আমি তোমাকে কথা দিচ্ছি, কালকে থেকে এই শহরে কোনো ধর্ষণ হবে না, কথা দিলাম তোমাকে। তখনই খেয়াল করলাম সিনহা আর শ্বাস নিচ্ছে না। এটা বুঝতে পেরে মনে হচ্ছে আমার শ্বাসও আটকে গেছে। তারপর অনেক কান্না করলাম। জীবনে সব থেকে বেশি যাকে ভালোবেসেছিলাম সে কেন আমাকে ছেড়ে চলে গেল? সারা রাত সেখানে থেকে গেলাম, কারণ আমার আর কিছু করার ছিল না, শুধু কান্না ছাড়া। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম যে শুধু এই দেশে নয়, সারা বিশ্বের কোনো প্রান্তে আমি ধর্ষণ হতে দিব না। তারপর একটু থামলাম, তখন খেয়াল করলাম পার্টির সবাই কান্না করেছে। রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না করছে, আর চাঁদনি আমার দিকে এক ধ্যানে চেয়ে রয়েছে। এই বুঝি তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তার কিছুক্ষণ পর সবাই শান্ত হলো। তখন রাজ বলল, তারপর কি হয়েছিল? তারপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথমে এই লন্ডনের সবচেয়ে বড় গ্যাংকে শেষ করব, তারপর অন্যগুলা। এরপর থেকে শুরু করলাম আমার এই ডেঞ্জারাস অভিযান। তারপর কাজে লেগে পড়লাম। তবে এদেরকে খুঁজে পেতে এত কষ্ট করার প্রয়োজন হলো না, কারণ এরা সব সময়ই মেয়েদেরকে ডিস্টার্ব করতে ব্যস্ত থাকে। তাই তাদেরকে সহজেই পেয়ে গেলাম। তখন থেকে লেগে পড়লাম তাদের পিছে। আস্তে আস্তে সব খোঁজ খবর রাখতে লাগলাম। একসময় প্রায় সব খোঁজ খবর পেয়ে গেলাম। এরই মাঝে আমি অনেক পোলাপান জোগাড় করে ফেললাম, যার কারণে আমার এত কষ্ট হয় না। আমার পোলাপান ওইসব খবর আমাকে এনে দেয়। তারপর শুনলাম ওই গ্রুপের লিডার নাকি এক জায়গায় অন্য এক গ্যাং লিডারের সাথে মিট করতে যাবে। আমি মনে করলাম এইরকম সুযোগ হাতছাড়া করা যায় না, তাই যেই ভাবা সেই কাজ। লেগে গেলাম প্ল্যান করতে। তারপর আমার গ্রুপের সবাইকে ডেকে এক জায়গায় করলাম। তারপর প্ল্যানটা সবাইকে বললাম সন্ধ্যায় রেডি থাকতে, কারণ আমরা সন্ধ্যার পরে অ্যাটাক করব। যখন সে অন্য লিডারের সাথে মিট করবে ঠিক তখনই আমরা অ্যাটাক করব, কারণ তখন তাদের কাছে এত গার্ড থাকে না। বেশি হলে 15-20 জনের মতো হবে, যেখানে আমি সহজেই তাকে মারতে পারবো, কারণ এখন প্রায় আমার কাছে 50+ পোলাপান আছে। তাই তৈরি হয়ে নিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেল, তাই বেরিয়ে পড়লাম আমি আমার বাইক নিয়ে, আর অন্যরা কালো কার নিয়ে আমার পিছনে আসতে লাগলো। ঠিক 1 ঘন্টা পরে পৌঁছালাম সেই গন্তব্যে। আমরা গাড়িগুলো কিছুটা দূরে থামিয়েছি, যাতে তারা বুঝতে না পারে যে কেউ এসেছে। তারপর আমরা আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করলাম। আমাদের প্ল্যানটা ছিল প্রথমে আমরা আমাদের গাড়িগুলো কিছুটা দূরে দাঁড় করাবো। তারপর আমরা 2টা দলে ভাগ হয়ে যাব। একটা দল থাকবে একটু দূরে, যাদের হাতে থাকবে একটা করে স্নাইপার, আর একটা দল যাবে সেই গার্ডদের পিছনে, কারণ দূরে থেকে স্নাইপার দিয়ে যাদের মারা হবে তাদেরকে ধরার জন্য। কারণ গুলি খেয়ে সাথে সাথে মাটিতে পড়ে যাবে, আর যদি মাটিতে পড়ে তাহলে পড়ার শব্দ শুনে অন্যরা জেনে যাবে। তাই তাদেরকে ধরে আস্তে করে মাটিতে রেখে দিতে হবে, যাতে কেউ বুঝতে না পারে। আমরা সবাই ব্লুটুথ ইয়ারফোনে কানেক্ট ছিলাম, কারণ আমার অর্ডারে কাজ শুরু হবে। তার কিছুক্ষণ পরে সব ঠিক করে সবাইকে বলে দিলাম শুট করার জন্য। একটু পরে সব গার্ড শেষ, কিন্তু কেউ বুঝতে পারলো না। তারপর খুব সাবধানে বাড়ির ভিতরে ঢুকলাম, কারণ তারা জঙ্গলের মাঝে একটি বাড়ির মাঝে তাদের ডিল করছিল। তারপর গিয়ে দেখলাম তারা দুজনে কি যেন কথা বলছে। আমি মন দিয়ে শুনতে লাগলাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম তারা ড্রাগস নিয়ে কথা বলছে। এটাতে অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ মাফিয়াদের কাজই হচ্ছে অবৈধ মাল পাচার করা। তারপর আমি একে মারার জন্য সুযোগ খুঁজতে লাগলাম। তারপর আমরা আবার প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করলাম। আমরা জানতাম তাদের পাশে অবশ্যই গার্ড থাকবে, তাই আমি আগে থেকে প্ল্যানটা করে এনেছিলাম। প্ল্যানটা হচ্ছে যতজন গার্ড থাকবে তাদের প্রত্যেককে মারার জন্য আমার একটা লোক থাকবে, তবে তারা সবাই অনেক দূরে থাকবে, সবাই অনেক উঁচু উঁচু বিল্ডিং এর উপর থাকবে স্নাইপার হাতে। কারণ আমি আমার লোকদেরকে বলেছিলাম নিচের গার্ডদের শেষ করার সাথে সাথে তোমরা যারা স্নাইপার হাতে আছো তারা সবাই এখানে সব থেকে উঁচু উঁচু বিল্ডিং এর ছাদে চলে যাবে, এক একজন এক একটাতে। কারণ আমি জানতাম তারা ছাদের উপর খোলা আকাশের নিচে বসে ডিলটা করবে। প্রায় সবাই এরকমই করে। আর আমার সাথে আকাশ সহ আরো 3 জন থাকবে, আর বাকিরা নিচে ঢুকিয়ে থাকবে। সবকিছু প্ল্যান মতো ঠিক করলাম। তারপর অর্ডার দিলাম শুট করার। সাথে সাথে 30 সেকেন্ডের মাঝে শেষ। লিডার 2টা কিছু বুঝে ওঠার আগে আমি আর আকাশ আর সাথে থাকা আমার লোক মিলে আক্রমণ করলাম। 2টাকেই গান পয়েন্টে রাখলাম। তারপর সবাইকে বললাম চলে আসতে। সবাই চলে আসলো।
তারপর এই দুইটাকে বেঁধে নিয়ে আসলাম আমাদের আস্তানায়। তারপর খুব যন্ত্রণা দিয়ে মারলাম। তাদের বুকের উপর লিখে দিলাম একে, যা দেখে আমার সব পোলাপান ভয় পেয়ে গেছে। পরে আমার পোলাপানকে দিয়ে বডি দুইটা রাস্তায় ফেলে দিলাম। এভাবে শেষ হলো আমার প্রথম মিশন। পরের দিন নিউজ বেরোলো এই শহরের সবচেয়ে বড় মাফিয়াকে মেরে ফেলেছে। সাথে আরেকজন মাফিয়া ছিল, যে কিনা ছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মাফিয়া। তবে একটা জিনিস লক্ষণীয় ছিল, সেটা হলো বডির গায়ে বড় করে ছুরি দিয়ে কেটে লেখা ছিল একে। এভাবেই খুন করে করে চলছিল আমার দিন। লন্ডনের প্রায় সব মাফিয়াকে মেরে ফেলেছিলাম, আর অনেকে আমার দলে নাম লিখাতে চলে এসেছিল। তখন থেকে একে নামে পুরো লন্ডন কাঁপতো। তারপর একসময় আমি হয়ে গেলাম লন্ডনের সবচেয়ে বড় মাফিয়া, যার নাম শুনলে পুরা লন্ডন কাঁপতে শুরু করে। তবে আমি কথা রেখেছিলাম, তখন থেকে এখন পর্যন্ত কোনো লন্ডনে কোনো ধর্ষণ হয় নাই, কিন্তু আমি কোনোদিন অপরাধী ছাড়া কারো গায়ে হাত তুলিনি। তবে কিছুদিন পর থেকে শুরু হয় লন্ডনের উপর অ্যাটাক। প্রথমে অস্ট্রেলিয়া, পরে চীন, পরে পাকিস্তান, তারপরে আইল্যান্ড। এভাবে প্রায় 39টা দেশের মাফিয়ার সাথে আমার দ্বন্দ্ব করতে হয়েছে, কিন্তু কেউ এসে ফিরে যেতে পারেনি। সবাইকে মেরে বালিচাপা দিয়ে দিয়েছি। তারপর থেকেই আমি হয়ে গেলাম ওয়ার্ল্ড মাফিয়া একে। হ্যাঁ, তোমরা জানতে চেয়েছিলে না কে আমি? হ্যাঁ, এটাই আমি, মাফিয়া কিং একে। এটা বলে আমি চুপ হয়ে গেলাম। সবাই অবাক হয়ে তাকিয়েছিল, আবার কেউ ভয়ও পেয়েছিল। তখন হঠাৎ বাবা বলে উঠল, তবে সেখানে তুমি একটা গ্যাংকে খুঁজে পাচ্ছিলে না, মনে আছে? হ্যাঁ মনে আছে, সেই গ্যাংটার নাম ছিল কিং গ্যাং। কিন্তু তুমি এটা কিভাবে জানো? উত্তরে বাবা যা বলল সেটা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। বাবার কথা শুনে তো আমরা সবাই অবাক, কারণ বাবা বলছিল, তুমি যে কিং গ্যাং এর লিডারকে খুঁজছিলে, সেই গ্যাংকে লিড দিতাম আমি নিজে, যেটা তুমি নিজেও জানো না, আর তুমি এখনো আমাকে বুঝতে পারো নাই। তবে আমি জানতাম তুমি কি করো, তোমার সব খবর রেখেছিলাম, কিন্তু আমি তোমাকে আটকাইনি, কারণ আমি চাইতাম না আমার ছেলে কখনো মাথা নিচু করে হাঁটুক, তাই আমি তোমাকে আটকাইনি। এই কথাগুলো শোনার পর তো আমরা সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। তার থেকেও বেশি অবাক হলো আমার মা, কারণ মা যার সাথে এত বছর একসাথে রয়েছে সেই এত বড় কথা জানে না। তারপর আবার বাবা বলল, তোমার মনে আছে আফগানিস্তানের ঝামেলার কথা? হ্যাঁ মনে আছে, তুমি কি এটাও জানতে নাকি? এই কথা শুনে বাবা হাসতে লাগলো। তারপর বাবা আবার যা বলল তা শুনে আমি আবার শক। তুমি তো একসময় আফগানিস্তানের সাথে পেরে উঠছিলে না, মনে আছে? মনে আছে, তারা একসময় আমাকে ঘিরে ফেলেছিল। আমাকে আর বলতে না দিয়ে বাবা বলল, তারপর একটা হেলিকপ্টার এসে তোমার চারপাশে সবগুলোকে উপর থেকে মেরে দিল, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি এগুলা কিভাবে জানলে? আমি জানলাম কারণ সেই হেলিকপ্টারে স্বয়ং আমি ছিলাম, আর আমি তাদেরকে মেরেছিলাম, কিন্তু তোমার সামনে যাইনি, কারণ আমি তোমাকে তোমার পাওয়ারে চলতে দেখতে চেয়েছিলাম। এবার তো আমরা এমন লেভেলের অবাক যে কারো মুখ থেকে কিছু বেরোচ্ছে না, মনে হচ্ছে সবাই স্ট্যাচু হয়ে গেছে। তখনই রাজ বলে উঠল, আর অবাক হয়ে লাভ নাই, যা হবার হয়েছে, এবার চল সবাই বাসায় যায়। রাজের কথায় সবার হুঁশ ফিরে বাস্তবে আসলো। সবাই বলল, হ্যাঁ হ্যাঁ চল বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে। কিন্তু চাঁদনিকে দেখতে পেলাম না, সে কোথায় গেল? তাই রাজকে বললাম, রাজ, চাঁদনি কোথায় রে? তাকে দেখতে পাচ্ছি না কেন রে? হ্যাঁ আমিও তো দেখতে পাচ্ছি না, তুই একটা ফোন দিয়ে দেখ। ঠিক বলছিস। সাথে সাথে ফোন দিলাম, কিন্তু ফোন তুলছে না। বারবার ফোন করছে কিন্তু ধরছে না। চিন্তায় পড়ে গেলাম। রাজকে এটা বললাম, দেখ কোনো কাজে ব্যস্ত আছে মনে হয়, তাই ধরছে না। তুই চিন্তা করিস না, আমি দেখবো না। কিন্তু মন তো মানছে না। তারপর আবার ফোন দিলাম, একটু পর ধরছে। সাথে সাথে আমি বললাম, কোথায় তুমি, আর এখান থেকে চলে গেলে কেন? আমি তো বাসায় চলে আসছি, তুমি চিন্তা করো না। আচ্ছা গুড নাইট, কালকে দেখা হবে। কিন্তু কেন জানি আমার মন বলছে সে আমার সাথে মিথ্যা বলছে, আর সে বাসায় যায়নি, এমন কারো কাছে গেছে যার জন্য আমার ফোনটা ধরতে পারছে না। কারণ আমার কাছে চাঁদনিকে সুবিধার মনে হয় না। আমি যখন আমার সম্পর্কে বলেছিলাম তখন লক্ষ্য করলাম চাঁদনি আমার কথা শুনে হাসছিল।
আর তার হাসিটা ছিল একটা রহস্যময় হাসি, যেটা আমাকে বলার মাঝখানেও ভাবাচ্ছিল। কিন্তু আমি তার হাসির কারণটা বুঝতে পারলাম না, কেন সে এরকম হাসলো। আরেকবার তাকে আমি কয়েকটা কালো ড্রেস পরা লোকের সাথে কথা বলতে দেখেছিলাম। দেখে মনে হয়েছিল লোকগুলো বাইরের দেশের। তখন থেকেই আমার মাথায় অন্য কিছু ভাবছে। না, আর ভাবতে পারছি না। কালকে থেকে চাঁদনিকে ফলো করতে হবে। কেন জানি আমার সন্দেহ হচ্ছে, তাই আর কিছু ভাবলাম না। বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠলাম, তারপর ফ্রেশ হয়ে কলেজে চলে আসতে লাগলাম। আজকে মাথায় শুধু চাঁদনির কথাই ঘুরছে। চাঁদনিকে ফলো করতে হবে। তারপর গেটে ঢুকেই দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, সরাসরি ক্লাসে চলে গেলাম। গিয়ে দেখলাম রাজরা বসে আছে, সাথে চাঁদনিও আছে। আমি গিয়ে বসলাম। তখন চাঁদনি বলে উঠল, কি অবস্থা মাফিয়া কিং, কেমন আছো? কয়েকদিনে অনেক ফ্রি হয়ে গেছি, তাই এভাবে বলল। কিন্তু চাঁদনির কথা আজকে আমার আর ভালো লাগছে না। আমি রাগী লুকে তার দিকে তাকালাম। সরি, রাগ করলে নাকি? না, এখন স্যার আসবে, সবাই জায়গা মতো বসে যাও। আমার এইসব কথা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। সবাই অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। আমি কোনো কথা না বলে বসে পড়লাম সিটে। তারপর আর কেউ কোনো কথা বলল না। স্যার চলে আসলো, ক্লাস করলাম। ক্লাস শেষ করে মাঠে গেলাম। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। কিন্তু আজকে চাঁদনির দিকে তাকাতে ইচ্ছে করছে না। আর এদিকে চাঁদনি ভাবছে, আজকে আদির কি হলো? আমার দিকে তাকাচ্ছেও না, কথাও বলছে না। কি হলো? ও কিছু জানতে পারলো নাকি? না, ভাবতে পারছি না। যদি জানতে পারে তাহলে ঝামেলা হয়ে যাবে। আপনার তো কিছু বুঝতে পারলেন না, অপেক্ষা করেন, পরে বুঝতে পারবেন। আর আমার কিছু ভালো লাগছে না, তাই বললাম, রাজ বাসায় চলে যাব, শরীরটা ভালো লাগছে না। বেশি খারাপ নাকি? আমি যাবো তোর সাথে। না না, আমি যেতে পারবো, তোর লাগবে না। আচ্ছা ঠিক আছে। এই বলে বাসায় চলে আসলাম। এসে দিলাম একটা ঘুম। এক ঘুমে সন্ধ্যা হয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে কাকার দোকানে বসে একটা সিগারেট ধরালাম। তারপর বাসায় আসলাম, সাথে এক প্যাকেট সিগারেট নিয়ে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম কিভাবে চাঁদনির আসল পরিচয়টা জানা যায়। অনেক ভাববার পর ভাবলাম তার সম্পর্কে জানতে হলে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। তাকে বুঝতে দিলে হবে না যে আমি তাকে সন্দেহ করি। তারপর এটাই ঠিক করলাম। পরে নিচে গিয়ে বাবা মার সাথে গল্প করতে করতে খাওয়ার সময় হয়ে গেল। তারপর রুমে এসে একটা সিগারেট ধরিয়ে ল্যাপটপটা অন করে ডার্ক ওয়েবে ঢুকলাম। এটা একটা যোগাযোগ সাইট, যেটাতে সব মাফিয়ারা যোগাযোগ করে থাকে। তারপর একটু ঘোরাঘুরি করে লন্ডনের খোঁজ খবর নিয়ে নিলাম। বুঝলাম ভালোই আছে। এরপর কিছু সময় পর বেরিয়ে এলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠতে দেরি করে ফেললাম, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে কলেজে চলে গেলাম। যেই গেট দিয়ে ঢুকবো তখনই কে যেন আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমি তো পুরা অবাক, আমি কিছু বুঝতে পারছি না। তাকিয়ে দেখি চাঁদনি আমাকে জড়িয়ে ধরছে। তারপর লক্ষ্য করলাম চাঁদনি কাঁদছে। আমি কিছু বুঝতে পারছি না কেন কাঁদছে। তারপর, কি হয়েছে চাঁদনি, তুমি কাঁদছো কেন? চাঁদনি কেঁদেই যাচ্ছে। কিচ্ছু বুঝতে পারলাম না এভাবে কাঁদছে কেন, তাই আমাকে ছাড়িয়ে তাকে আমার সামনে আনলাম। কিছু কি হয়েছে আমাকে বলো। তুমি কালকে আমার সাথে কথা বলিনি কেন? কান্নার জন্য কথা বলতে পারছে না। আসলে কালকে আমার শরীরটা ভালো ছিল না, তাই কথা বলতে পারিনি। কেন? কালকে কি হয়েছিল তোমার? না তেমন কিছু না, শুধু শরীরটা একটু গরম ছিল। এখন কেমন আছো? শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না চাঁদনি আমাকে এত কেয়ার করছে কেন। বিষয়টা দেখতে হবে। যাই হোক, তাহলে চলো কোথাও থেকে ঘুরে আসি, তোমার ভালো লাগবে। এর মানে কি? আমার এত কেয়ার করছে কেন? মতলবটা সুবিধার মনে হচ্ছে না। কেন ক্লাস করবে না? না, আজকে ক্লাস করব না। চলো কোথাও যাই। কোথায় যাবে? চলো কোনো পার্কে যাই। আচ্ছা দাঁড়াও, আমি রাজকে ডেকে নিচ্ছি। না না, আমরা যাই। ওরা কেন যাবে? মানে রাজকে না নিলে আমিও যাব না। মেয়ে মানুষদের বিশ্বাস করতে নেই, কখন জানি কি করে বসে কে জানে, তাই রাজকে নিতে চাইলাম। আচ্ছা ঠিক আছে, রাজকে ফোন দাও। আমি সিয়ামকে
ফোন দিচ্ছি। ঠিক আছে। তারপর আমি রাজকে আর চাঁদনি সীমাকে ফোন দিল। একটু পর তারা দুজনেই একসাথে এলো। আমি বুঝতে পারলাম না তারা দুজন একসাথে আসছে, আবার কথা বলে বলে মাথায় কিছু ঢুকছে না। কি হচ্ছে সব? তারা এত তাড়াতাড়ি পরিচিত হলো কিভাবে? তবে কালকে টুকটাক কথা হয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি এত ক্লোজ হওয়ার কথা না, কারণ আমি তাদের কথা শুনতে পাচ্ছিলাম। তুমি তুমি করে বলেছিল। আমি তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। তখনই রাজ ডাক দিল। সাথে সাথে আমি মুখটা ঘুরিয়ে নিলাম। অনেক সময় তার দিকে তাকিয়ে রয়েছি। কি রে, কি হলো? এভাবে তাকিয়ে আছিস কেন? না, এমনি লজ্জা। কিন্তু তোরা এত পরিচিত কখন হলি? কেন রে, পরিচিত কি তুই একাই হতে পারিস? আমরা পারি না? না, পারবি না কেন? অবশ্যই পারবি। আচ্ছা, এগুলো বাদ দে। চাঁদনি বলছিল কোন পার্কে নাকি ঘুরতে যাবে, তাই চল আমরা একসাথে সবাই গিয়ে ঘুরে আসি। আচ্ছা চল। তারপর আমরা 2টা রিক্সা ভাড়া করে চললাম কোন একটা পার্কের উদ্দেশ্যে। একটাই আমি আর রাজ, আর অন্যটায় চাঁদনি আর সীমা। আমি ভাবছি চাঁদনি কি আমাকে ভালোবাসে নাকি অন্য কিছু, কিন্তু তার ব্যবহার দেখে তো মনে হয় সে আমাকে ভালোবাসে। কিন্তু আমার তো মেয়েটাকে সন্দেহ হয়। তবে আমার সন্দেহের একটা বিষয় তার মধ্যে দেখতে পেয়েছি, সেটা হলো তাকে দেখতে অনেকটা বিদেশি বিদেশি লাগে। আবার কয়েকজন বিদেশি মানুষের সাথে কথা বলতেও দেখেছি। বিদেশি মানুষগুলো আমার বয়সী হবে। ভাবতে ভাবতে দেখলাম পার্কে চলে আসছি। আমরা সবাই নেমে পড়লাম, ভাড়া মিটিয়ে চলে এলাম ভিতরে। ভিতরে এসে আমরা এক জায়গায় বসে পড়লাম, গল্প করলাম। হঠাৎ চাঁদনি বায়না ধরলো ফুচকা খাবে। কি আর করার, পরে সবাই মিলে ফুচকা খেলাম, খুব মজা করলাম। তারপর প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পরে বাসায় এসে গেলাম, ফ্রেশ হলাম। তারপর একটু বিছানায় গড়াগড়ি করলাম, বই নাড়াচাড়া করলাম, ভাত খেলাম। খেয়ে এসে রুমে এসে সিগারেট ধরালাম, ল্যাপটপ অন করলাম, কিছু সময় টিপে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল হলো, ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নাস্তা করলাম, তারপরে চললাম কলেজের উদ্দেশ্যে। কিন্তু আজকে কলেজে রিক্সা করে গেলাম না। আজকে কেন জানি হাঁটতে ভালো লাগছে, সময়ও আছে, তাই হেঁটে হেঁটে চলতে লাগলাম। কিন্তু কিছুটা দূর যেতেই দেখলাম কতগুলো গাড়ি পুরো স্পিডে কোথায় জানি যাচ্ছে। মনে করলাম হয়তো কোনো মন্ত্রী যাচ্ছে, কিন্তু তখনই একটা বাইক আসলো। বাইকের মানুষটাকে দেখে তো আমি অবাক। আমি কি ঠিক দেখছি? না, আমি ঠিকই দেখছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? কারণ বাইকের মানুষটা, আমি তো অবাক, কারণ আমি বাইকের উপরে চাঁদনির মতো একটা মেয়েকে দেখেছি। আমার মনে হচ্ছে এটা চাঁদনি ছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব? চাঁদনি এদের সাথে কি করবে? হাঁটছি আর ভাবছি এটা কিভাবে সম্ভব। আমি বিশ্বাস করতে পারছি না। নাকি আমার দেখতে ভুল হয়েছে? না, দেখতে ভুল হওয়ার কথা না। আমি একেবারে স্পষ্ট দেখছি চাঁদনি বাইক চালাচ্ছে। না, আর ভেবে কাজ হবে না। এবার শুধু আমি না, আরো গার্ড ফিট করতে হবে চাঁদনির পিছনে। এখন আমার প্রথম কাজ হচ্ছে রাজকে সবকিছু খুলে বলা। যাই, রাজকে বলে কয়েকটা গার্ড জোগাড় করতে হবে। কিছুক্ষণ পর কলেজে আসলাম, এসে দেখি রাজ গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? কাছে গিয়ে বললাম, তোকে একটা কথা বলতে এখানে দাঁড়িয়ে রয়েছি। কি কথা যে একেবারে গেটে দাঁড়িয়ে রয়েছিস? কথাটা তুই কিভাবে নিবি জানি না, তবে আমাকে বলতে হবে। আগে বল, পরে দেখা যাবে। আদি, আজকে আমি এই চাঁদনিকে কতগুলো কালো ড্রেস পরা লোকের সাথে কথা বলতে দেখছি। কিছু সময় কথা বলার পর লোকগুলো কয়েকটা কালো গাড়ি করে চলে গেল, আর চাঁদনি তাদের সাথে একটা বাইক নিয়ে বেরিয়ে গেল। আমি দেখে তো অবাক হয়ে গেলাম। ও, এই বিষয়, এইটা আমিও দেখেছি। আর কয়েকদিন ধরে আমি তাকে ফলো করছি, কিন্তু কিছু মিলাতে পারছি না। তাই আমি আজকে তোকে এইগুলো বলেই আসছিলাম, কিন্তু তার আগে তুই জেনে গেলি। কি, তুই জানিস আর আমাকে বলিসনি? আরে আমি তো বলতে আসছিলাম, তার আগেই তো তুই জেনে গেলি। আচ্ছা বাদ দে সব, তার আগে তুই কয়েকটা দায়িত্বশীল পোলাপান দে আমাকে, আমার দরকার আছে। কেন, এগুলো দিয়ে তুই কি করবি? এইগুলাকে সবসময় চাঁদনির পেছনে লাগিয়ে রাখবো, কারণ আমাদের প্রথমে জানতে হবে চাঁদনি আসলে কে। ঠিক আছে, আজকে বিকেলে আমি তাদের ডেকে আমার আস্তানে নিয়ে আসবো, তুই চলে আসিস সেখানে। ঠিক আছে, চল এবার ক্লাসে যাই। এরই মাঝে কে যেন আমাকে ডাক দিল। পিছনে তাকিয়ে তো আমি আবার অবাক, পিছনে চাঁদনি দাঁড়িয়ে আছে। আমি ভাবতেছি মেয়েটা এত তাড়াতাড়ি কই থেকে আসলো। হঠাৎ বলল,
কি হলো? তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? চাঁদনির কথাই হুঁশ ফিরল। না আসলে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, এক কথায় যাকে পরি বলা হয়। কেন অন্যদিন আমাকে কম সুন্দর লাগেনি? না, তবে আজকে একটু বেশি সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে, এসব কথা পরে হবে, এখন চলো ক্লাসে যাই। চলো। এটা বলে ক্লাসে চলে এলাম। ক্লাসে আসলাম, স্যার আসলো, ক্লাস করলাম, তারপর মাঠে বসলাম আড্ডা দিতে। সাথে শুভ্র, শাকিল, রবিন, সিয়াম, আখি, চাঁদনি, সীমা, এরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। কিছুক্ষণ পর রাজ বলল, আজকে আমার তাড়া আছে, আমার যেতে হবে। আমাকে চোখ টিপ মেরে, ও নো, আমার তো মনে ছিল না, ধুর সবকিছু ভুলে যায় কিভাবে এত তাড়াতাড়ি। পরে আমি বললাম, আমাকেও যেতে হবে, তোমরা থাকো, আমরা গেলাম। এটা বলে চলে আসলাম। গেট থেকে বেরিয়ে এসে রাজ বলতে শুরু করলো, কিরে ভাই, তুই এত জরুরি কাজ ফেলে তুই চাঁদনির মুখে চেয়ে আড্ডা দিতে বসছিলি? সরি রে ভাই, আমি একদম ভুলে গেছিলাম। আসলে জানিস তো, আমি চাঁদনির দিকে তাকিয়ে থাকলে আমার আর কিছু মনে থাকে না। কেন যে এত ভালো লাগে আমি বলতে পারবো না। হয়েছে, আর বলতে হবে না তোমাকে, এবার চলো তাড়াতাড়ি। রাজ কাকে জানি ফোন করে বললো তাড়াতাড়ি চলে আয়। কাকে আসতে বললি? শুভ রে। ও, আমরা এখন কোথায় যাচ্ছি? কেন আসতে নয়? সেখানে না গেলে তাদের পাবি কোথায়? ও আচ্ছা চল। কিছুক্ষণ পর পৌঁছালাম সেখানে। গিয়ে দেখলাম কয়েকজন দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম তারাই আমার কাজ করে দিবে। তখন রাজ বলল, তোমাদের এখানে একটা কাজ করার জন্য ডাকা হয়েছে। আমি এখন তোমাদের যেটা বলবো সেটা মন দিয়ে শুনবে। ঠিক আছে বস। ও, তার আগে তোমাদের এনার সাথে পরিচয় করিয়ে দেই। ইনি হচ্ছে, আর কিছু বলার আগে আমি রাজকে থামিয়ে দিলাম। আমি আদি, আমি এখানে নতুন এসেছি, আর কিছু বলবো না, বাকিটুকু পরে জানতে পারবে। আর আমার তোমাদের কাছ থেকে কিছু চাওয়ার আছে, সেটা রাজ বলবে। তোমাদের কাজটা হচ্ছে একটা মেয়েকে ফলো করা, আর সে কি করে, কোথায় থাকে, কোথায় যায়, কার সাথে কথা বলে, মানে সে যে কিছু করবে তার আমাদের কাছে, আদির কাছে পৌঁছে দেওয়া। তবে কাজটা খুব সাধারণভাবে করতে হবে, যাতে করে কোনোভাবেই মেয়েটা টেন না পায়। খুব খুব সাবধানে। বুঝতে পারছিস সবকিছু? জি বস। আমরা কি এখন থেকে কাজে লেগে পড়বো? না, এখন না, কালকে সকাল থেকে শুরু করবে। ওকে স্যার। তোমরা এখন যেতে পারো। ওকে স্যার। তারপর তাদের বিদায় করে আমি আর রাজ যার যার বাসায় চলে গেলাম। বাসায় আসতে আসতে রাত হয়ে গেল। বাসায় এসে আজকে আর বেশি কিছু করলাম না। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। জানি না কালকে কি শুনতে হবে, তাই আর চিন্তা না করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কলেজে চলে গেলাম। রাজকে ফোন দিয়ে আসতে বললাম। আমি আর রাজ এক জায়গায় দাঁড়িয়ে আছি, আর সাথে লোকগুলো, তাদেরকে এনেছি শুধু চাঁদনিকে দেখিয়ে দিতে। একসময় চাঁদনি আসলো, আমরা একটু দূরে দাঁড়িয়েছিলাম, তাই চাঁদনি দেখতে পাইনি। আমরা চাঁদনিকে দেখিয়ে দিয়ে ক্লাসে চলে আসলাম। মনটা একটু হালকা লাগছে আজকে, তাহলে জানতে পারবো মনে হয়। তারপর ক্লাসে গেলাম, গিয়ে দেখি চাঁদনি বসে আছে। তখনই চাঁদনি বলল, আজকে কি হলো রাজ, তোমার এত দেরি হলো কেন? তুমি তো সবসময় আগে আসো, আজকে লেট হওয়ার কারণ কি? না, আসলে কালকে শরীরটা খারাপ গেছে, তাই আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তাই আর কি। এরই মাঝে সীমা উঠে গেল রোমান্টিক সিন নিয়ে। কি হয়েছে তোমার? না তেমন কিছু না, কালকে রাতে মাথার একটু হালকা ধরছিল, তাই এই শরীরটা একটু খারাপ লাগছিল। খাওয়া দাওয়া তো করো না, তাহলে মাথা ঘুরবে না তো কি করবে? সারাদিন শুধু এদিক ওদিক ছোটাছুটি, যাবে কোথায়? আরে এত কিছু বলার কি আছে, আমি তো এখন ঠিক আছি। আছো, ঘোড়ার আন্ডা আছো। আমরা তো সীমার কথা শুনে সবাই অবাক। এর মাঝে, এখন কি বললে? জিহ্বায় কামড় দিয়ে কি বললাম আমি? সবাই হাসি শুরু করে দিলাম, আর সীমা তো লজ্জায় শেষ। এরই মাঝে স্যার আসলো, আর হাসতে পারলাম না। যাই হোক, ক্লাস শুরু হলো। অনেক সময় ধরে ক্লাস করলাম। ক্লাস শেষ করে মাঠে বসে কত সময় আড্ডা দিলাম। তারপর বাসায় ফিরে গেলাম। বাসায় গিয়ে দেখি মা রান্না করছে। মা এখনো রান্না করছে। এত রান্না কেন করছো? কেউ আসছে নাকি?
মানে কি? তুই জানিস না আজকে কেন রান্না করছি? আমি কি করে জানবো আজকে কি? আর এগুলো দেখছি বাবার সব ফেভারিট খাবার। আমার জন্য একদিনও তো রান্না করো না, শুধু আমার জন্মদিন ছাড়া। তখনই মনে পড়ে গেল আজকে তো বাবার জন্মদিন, আর আমি এটা ভুলে গেছি। ও নো, মা বাবা কোথায়? এতক্ষণে মনে পড়েছে? হারামজাদা, উনি বাইরে গেছে। ও আচ্ছা, আমি রুমে গেলাম। এই বলে রুমে চলে এলাম। এসে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠতে সন্ধ্যা হয়ে গেল। দেখলাম বাবা এসে গেছে। তাড়াতাড়ি করে গিয়ে বাবাকে উইশ করতে যাব, তখনই মা এসে বলল, এখন তোর বাবাকে উইশ করবি না? রাতে খাওয়ার সময় সারপ্রাইজ দিব। মার আইডিয়াটা আমার কাছে ভালো লাগলো, তাই আর কিছু বললাম না। তারপর ফ্রেশ হয়ে বাইরে গেলাম। রহিম কাকার দোকানে গেলাম, একটা চা সিগারেট খেলাম। তারপর সেখানে বসে কিছু সময় রহিম কাকার সাথে কথা বলে বলে টিভি দেখলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে আসলাম। তখনই মা ডাকছে খাবার টেবিলে। তাড়াতাড়ি করে গেলাম, গিয়ে দেখলাম বাবা আসছে। বাবা বসার সাথে সাথে আমি বললাম, হ্যাপি বার্থডে বাবা। ধন্যবাদ মাই সান। তারপর খাওয়া শেষ করে রুমে আসলাম। এসেই দেখলাম ফোন বাজছে। তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিয়ে দেখলাম আমার লোকগুলো ফোন করেছে। তাই দেরি না করে ধরে বললাম, কি কোনো খবর পেলে? তাদের মাঝে একজন বলল, হ্যাঁ স্যার, অনেক খবর পেয়েছি। তারপর যা বলল আমি শুনে তো আকাশ থেকে পড়লাম। লোকটা বলল, স্যার অনেক খবরই পেয়েছি। কি কি পেয়েছো তাড়াতাড়ি বলো। স্যার এই মেয়ে হচ্ছে একজন মাফিয়া, যাকে লেডি মাফিয়াও বলা যায়। সে এখানে এসে একজনকে মারতে, আর তার একটা গ্যাংও আছে। তবে গ্যাংয়ের লোকগুলো সাধারণত বাইরের দেশের হবে, বুঝলেন। তারা একজন আরেকজনের সঙ্গে কিভাবে যেন কথা বলছিল স্যার, আমরা বুঝতে পারিনি। আর যেটুকু বুঝতে পেরেছি আপনাকে এসে দিয়েছি স্যার। আমি তো অবাক, এটা কিভাবে সম্ভব? চাঁদনি কিভাবে মাফিয়া হতে পারে? না, এটা আমি বিশ্বাস করতে পারবো না। কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না কেন? এ তো আমার শত্রু। তাহলে আমার এমন লাগছে কেন? না, আমার মাথা কাজ করছে না। এখন কি করব? আমি চাঁদনিকে কিভাবে মারতে পারবো? আমার পক্ষে কখনোই সম্ভব না। তখন আমার লোকটা বলল, কি হয়েছে স্যার, কোনো সমস্যা? না, তোমরা এখন একটা কাজ করো। কি কাজ স্যার বলেন? তোমরা দুজন তার গ্যাংয়ে ঢুকে পড়ো আর আমাকে সব খবর পাস করো। তবে সাবধানে করবে, যদি ধরা পড়ো তাহলে কিন্তু খারাপ হবে। মনে রেখো কথাটা। জি স্যার, আমরা সাবধানেই কাজ করব, আপনি নিশ্চিন্ত থাকেন। আর আমরা কিছু জানতে পারলে আপনাকে সাথে সাথে ইনফর্ম করব। ঠিক আছে, কাজে লেগে পড়ো। জি স্যার। তারপর ফোনটা কেটে ভাবতে লাগলাম এটা কিভাবে সম্ভব, আর চাঁদনি আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলো। তবে তার আগে কথাটা হলো, এই চাঁদনিটা আসলে কে, তার আসল পরিচয়টা কি, আর সে কাকে এখানে মারতে এসেছে। আমাকে সব জানতে হবে। তার জন্য আমাকে আজকে রাতটা অপেক্ষা করতে হবে। মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে। তাই একটা সিগারেট ধরালাম। এর মাঝে রাজ ফোন করলো। কি রে, কোনো খবর পেলি? হ্যাঁ পেয়েছি। কি খবর বল। তারপর সবকিছু খুলে বললাম। এটা শুনে রাজ আর কিছু বলতে পারছে না। আবার, এটা কিভাবে সম্ভব? চাঁদনিটা কিভাবে করতে পারে? ভাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিন্তু বিশ্বাস না করে কিভাবে থাকবো? চাঁদনির উপর তো আমার আগেও সন্দেহ ছিল। এখন আমাদের এটা বিশ্বাস করতে হবে, কিছু করার নেই। কিন্তু তার আগে রাজ বলল, আমি জানি তোর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কারণ তুই চাঁদনিকে খুব ভালোবাসিস, তাই না রে ভাই? কিন্তু দেখ, আমাদের কিছু করার নাই। আমি আর কিছু বলতে পারলাম না। কান্না চলে আসলো। কিভাবে আমি আমার ভালোবাসার উপর হাত তুলতে পারি? কিন্তু চাঁদনি আমার সাথে এটা কিভাবে করতে পারলো? তাহলে কি সে আমাকে কখনো ভালোবাসেনি? আমাকে শুধু হাত করার জন্য আমার সাথে এই অভিনয় করেছে, যাতে আমি তার খুন করার কাজে বাধা না দেই? না, কিছু ভাবতে পারছি না। তাই কয়েকটা সিগারেট একসাথে ধরিয়ে টানতে লাগলাম। হঠাৎ ঘুমিয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়লাম বলতে পারিনি। ঘুম থেকে উঠে দেখলাম আমার গুপ্তচর লোকটার কল। এর আগে অনেকগুলো কল দিয়েছে। আমি ঘুমেছিলাম তাই কিছু বলতে পারি নাই। আমি তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে, স্যার আরো কিছু খবর পেয়েছি, কাকে মারবে সেটাও জানতে পেরেছি। তাড়াতাড়ি বলো, কাকে মারবে? তার কাছে তো পৌঁছাতে হবে। স্যার
তারপর যেটা বলল সেটা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, হাত থেকে ফোনটা পড়ে গেল। কারণ সে বলছিল চাঁদনি নাকি এই দেশে আমাকে মারতে এসেছে। মনে হচ্ছে আমার ভিতর থেকে কলিজাটা বেরিয়ে আসছে। কথাটা শুনে বুকে ব্যথা শুরু হয়ে গেল, কিন্তু আমি নিরুপায়, আমার কিছু করার নেই। আমি আর কিছু বলতে পারছি না। কষ্টে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সেটাও করতে পারছি না। কেন জানি আমার কথা বন্ধ হয়ে গেছে। আমি কান্নাও করতে পারছি না, মনে হচ্ছে আমি পাথর হয়ে গেছি। এরই মাঝে রাজ ফোন দিল, কিন্তু আমি ধরার সাহস পাচ্ছি না। ধরে কি বলবো? আমার ভালোবাসা আমাকে মারতে চাই, তাই ধরলাম না। রাজ কল দিয়েই যাচ্ছে, তাই ফোনটা বন্ধ করে দিলাম, যাতে আর ফোন না দিতে পারে। এদিকে রাজ চিন্তা করতে লাগলো, কি হলো আদি, এভাবে ফোনটা বন্ধ করে দিলি কেন? আদি তো আমার ফোনের সময় এমন করে না। অবশ্যই কোনো কারণ আছে। আমাকে যেতে হবে আদির বাসায়, তাই দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর আদি চিন্তা করছে কি করা যায়। বসে বসে ভাবছে আর সিগারেট একটার পর একটা খাচ্ছে। কি করবে সে ভেবে কোনো কিছুই করতে পারছে না। এরই মাঝে কে জানি দরজায় ঠোকা দিল। তাড়াতাড়ি করে সবকিছু ঠিক করে গিয়ে দরজা খুললাম। দরজা খুলে দেখি রাজ এসেছে। কি রে, তুই এত তাড়াতাড়ি কি করে আসলি? গাড়ি দিয়ে আসছি। তার আগে বল, তুই আমার ফোনটা না ধরে বন্ধ করে দিয়ে রাখছিস কেন? কি হলো, কিছু বল। কিছু তো বল ভাই, আমার অনেক টেনশন হচ্ছে। প্লিজ ভাই, এভাবে কথা না বলে থাকিস না। তখনই আমি রাজকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। রাজ তো আবার, কি হলো, তুই কান্না করছিস কেন? কি হয়েছে আমাকে বল। কান্না করব না তো কি করব? কেন, কি হয়েছে? যাকে ভালোবাসি সেই আমাকে মারতে চাই। কি? হ্যাঁ, চাঁদনি এই দেশে এসেছে শুধু আমাকে মারতে। প্লিজ ভাই, কান্না করিস না। কিন্তু কেন? তুই ওর কি করেছিস যে তোকে মারতে চলে এসেছে? আমি কি করব? আমি তো ওকে এখানে এসে প্রথম দেখলাম। আমি তো আগে কখনোই দেখি নাই। রাজ কিছু বলছে না, কি যেন ভাবছে। তখন এখন কি করা যায় সেটা চিন্তা কর। জানি তুই ওকে ভালোবাসিস, কিন্তু ওকে আর বলতে না দিয়ে। কিন্তু কিছু না, আমি চাঁদনিকে চাই। তুই চাঁদনিকে আমার কাছে এনে দিবি। আমি আর কিছু জানি না। আমি কি করে এনে দিব, এটা তো তোকে বলতে হবে। আমাকে বলতে হবে? তাহলে ঠিক আছে, আমি আজকেই বলে দিব। এটা কি সম্ভব যে তাকে মারতে আসছে সে তোকে ভালোবাসবে? হ্যাঁ সম্ভব। হয়তো সে আমাকে খুন করার স্বার্থে ভালোবাসবে। তারপরও একবার হলেও তো বলবে, আদি আমি তোমাকে ভালোবাসি। আমি এতেই খুশি। পরে আমি মরলেও সমস্যা নেই। কি করছিস এসব? আর আমি থাকতে তোকে মারবে? এটা তুই ভাবলি কি করে? আজকে শালার গ্যাং শেষ করে দিব। না, কখনো না। এটা করবি না, যা করার আমি করব। আচ্ছা, আমি কিছু করব না। এবার বল কি করতে হবে। এখন আমরা কলেজে যাব, তুই এখানে বসে থাক। আচ্ছা। তারপর আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রাজের গাড়ি নিয়ে। কিছুক্ষণ পর কলেজে পৌঁছালাম। মাঠে গাড়ি পার্ক করে চাঁদনিকে খুঁজতে শুরু করলাম, কিন্তু চাঁদনিকে পাচ্ছি না। আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। তখনই দেখলাম চাঁদনি গেট দিয়ে ঢুকছে। আমি দৌড়ে গিয়ে চাঁদনিকে জড়িয়ে ধরলাম। চাঁদনি অবাক হয়ে আছে, কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। তারপর, চাঁদনি আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি একটু এদিকে আসো প্লিজ। ঠিক আছে, কিন্তু তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আমি কিছু না বলে তাকে টেনে এক সাইডে নিয়ে আসছি। তারপর বললাম, চাঁদনি আমি তোমাকে ভালোবাসি, এটা বলার জন্য তোমাকে এখানে এনেছি। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। এটা শুনে চাঁদনি অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তারপর কি যেন ভেবে বলল, তুমি কি আমার পরিচয় জানো? তোমার পরিচয় আমি জানতে চাই না। আমি শুধু জানতে চাই তুমি আমাকে ভালোবাসো কিনা। কিছুক্ষণ ভেবে চাঁদনি বলল, আসলে আমি তোমাকে প্রথম থেকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি, ভয় করে। এটা শোনার সাথে সাথে আমি তাকে জড়িয়ে ধরলাম। তখন, কি করছো? অনেক মানুষ দেখছে, ছাড়ো প্লিজ। না, আমি ছাড়বো না। আর আমি কি আর কাউকে ধরেছি? আমি আমার ভালোবাসাকে ধরেছি। তাতে কার কি হবে? আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো, চলো ক্লাসে যাই। চাঁদনিকে ছেড়ে দিয়ে আচ্ছা চল। তারপরে ক্লাসে চললাম। আজকে আমি কত খুশি তা বলে বোঝাতে পারবো না। জানি
চাঁদনি আমাকে মন থেকে ভালোবাসিনি, তারপর আমি অনেক খুশি তার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে। তারপর ক্লাস করে মাঠে আসলাম, গল্প করছি, তখন চাঁদনি বলল কালকে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। আমি হ্যাঁ বলে দিলাম। তারপর বললাম কখন যাবে? আমরা কালকে সন্ধ্যায় যাব, তুমি রেডি থাকো। ঠিক আছে। আড্ডা শেষ করে আমরা চলে আসলাম। বাসায় আসার সাথে সাথে ফোন আসলো আমার গুপ্তচরদের। তারা বলল, স্যার, এরা কালকে আপনার উপরে অ্যাটাক করবে আর আপনাকে কালকে চাঁদনি মেয়েটি সন্ধ্যায় নিয়ে আসবে। আমি কথাটি শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম। কি বলবো কিছু ভাবতে পারছি না। যাকে আমি ভালোবাসি সে আমাকে মারার জন্য কালকে নিয়ে যাবে, ভাবতেই কান্না চলে আসছে। তারপর আবার মনে পড়ে গেল আমি তো নিজেই ওর কাছে গেছি, তাতে ওর দোষ কি? না, আর ভেবে লাভ নেই, যেটা হবে সেটা হবে। কিন্তু আমাকে যদি মারা হয় তাহলে তো এরা খুব খারাপ ভাবে এই দেশকে চালনা করবে। না, আমি এটা হতে দিতে পারি না। আমার কিছু করতে হবে। আমাকে রাজকে ফোন দিতে হবে। সাথে সাথে রাজকে ফোন দিলাম। রিং হওয়ার সাথে সাথে ধরে ফেললো। রাজ, তুই কোথায়? হ্যাঁ, আমি তো বাসে আছি। কেন, কিছু হয়েছে? তুই এখানেই আমার সাথে দেখা কর। এখনই করতে হবে। তোকে বলেছি না আসতে, তাড়াতাড়ি আয়, আসলে সব জানতে পারবি। আচ্ছা, আসছি। তারপর আমি রেডি হয়ে চলে গেলাম আস্তানায় যাওয়ার জন্য। এর আগে একটা ফোন করে নিলাম আমার গুপ্তচরদের। 2টা কল দেওয়ার পর রিসিভ করলো। কি অবস্থা এখন? তারা কোন জায়গায় আমাকে নিয়ে যাবে কিছু জানতে পেরেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা সাবধানে থাকো আর আমাকে সবকিছু জানাবে, ঠিক আছে? জি স্যার। তারপর আমি চলে গেলাম আস্তানায়। আস্তানায় যেতে প্রায় 20 মিনিট লাগে। আস্তানায় গিয়ে দেখলাম রাজ বসে আছে, সাথে শুভ্র, শাকিল, রবিন, সিয়াম, আরো কয়েকজন। আমাকে দেখে রাজ আমার কাছে আসলো। কি রে, এত তাড়াতাড়ি ডাকলি কেন? আয় বসি। তারপর সবাই মিলে এক জায়গায় বসে আমি বললাম, কালকে চাঁদনির গ্যাং আমার উপর অ্যাটাক করবে আর চাঁদনি আমাকে সেখানে নিয়ে যাবে। মনে আছে কালকে চাঁদনি বলেছিল আমাকে নিয়ে সন্ধ্যায় ঘুরতে যাবে? হ্যাঁ, মনে আছে। আমাকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে মারার একটা চাল। তাই আমার এখন অনেক ক্রু দরকার। আর তুই আজকের ভিতরে সকল ক্রুদেরকে ডাকবি। তোর পক্ষে আজকের ভিতর কি সকল ক্রুদের আনা সম্ভব? পারবো। তুই না পারলে আমাকে ব্যবস্থা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তোর সব মিলিয়ে ক্রু কতজন হবে? আমার তো প্রায় 1000 প্লাস হবে। ও, তাহলে তুই ডাক তোদের ক্রুদের আর আমি ডাকছি আমার ক্রুদের, কারণ এদের ক্রু অনেক, শুধু তোর ক্রু দিয়ে হবে না। তারপর রাজ ফোন লাগালো আর আমি এদিকে আকাশকে ফোন দিয়ে বললাম, বস বলেন। আমার আজকে রাতের ভিতরে 2000 প্লাস ক্রু লাগবে। আর এখনই তুই লন্ডনে খবর পাঠা। বস, এত তাড়াতাড়ি কিভাবে কি হবে? হবে না কেন? এখন 7টা বাজে, 9টার সময় ফ্লাইট ছাড়বে আর 3টার সময় এসে এখানে পৌঁছাবে। এই 2 ঘন্টায় সবাইকে ব্যবস্থা কর। ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা করছি। ফোন কেটে রাজকে জিজ্ঞাসা করলাম, কিরে তোর ক্রুদের অবস্থা কি? হ্যাঁ, আমি ব্যবস্থা করে ফেলছি। এরা অনেকেই গ্রামে আছে, তাই আসতে প্রায় 3-4টা বেজে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার ক্রুদের বলেছি তারা আসছে। তারা 9টায় ফ্লাইট ছাড়বে। এই দেশে আসতে প্রায় 4টা বেজে যাবে। আর এর আগে আমাদের প্ল্যান করতে হবে। তারপর আমরা সবাই মিলে প্ল্যান করতে শুরু করলাম। তারপর প্ল্যান করতে করতে 10টা বেজে গেছে। সবাই ক্লান্ত, আজকে খাওয়াও হয় নাই। মা ফোন দিচ্ছে বাসায় যাওয়ার জন্য। আমি ফোন ধরে বললাম, হ্যাঁ মা। তুই বাসায় আসবি না? একটু দেরি হবে মা, আমি একটা কাজে আছি আর আমি বাইরে খেয়ে নিব, তুমি চিন্তা করো না। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস। তারপর যেহেতু সবারই ক্ষুধা লেগেছে তাই গেলাম খাবার খেতে। যাওয়ার পথে আকাশ ফোন দিল। রিসিভ করে, হ্যাঁ বল। বস ব্যবস্থা হয়ে গেছে, এখন ফ্লাইট ছাড়বে। এখানে পৌঁছাতে 4-5 ঘন্টা বেজে যাবে। গুড জব। আর বলি সাথে যেন বেশি করে স্নাইপার আসে। আচ্ছা। বলে ফোনটা কেটে দিয়ে সবাই একসাথে রেস্টুরেন্টে চলে গেলাম। সবাই খেলাম। তারপর আমরা আস্তানায় গিয়ে সবকিছু গুছগাছ করে নিলাম।
কালকে আমাদের খুব ভালো করে ফিট থাকতে হবে। সবকিছু রেডি করে ফেললাম। তারপর আর কিছু করার নেই। তখন রাজ বলল, একটা কথা বলি। বলো। ভাই, তুই তো চাঁদনিকে ভালোবাসিস, তাহলে চাঁদনিকে তুই মারবি কিভাবে? এটা শুনে আমি হাসছি। কি হলো, তুই এভাবে হাসছিস কেন? যে আমাকে ভালোবাসে না তাকে আমি ভালোবাসবো, আর যে আমাকে মারতে চায় তাকে আমি এমনিতে ছেড়ে দিব? কি, তুই না কালকে বললি তুই তাকে খুব ভালোবাসিস, আর তুই চাঁদনির মুখ থেকে একবার ভালোবাসি কথাটা শোনার পর নিজের জীবন হাসতে হাসতে দিয়ে দিবি? আমি হেসে উত্তর দিলাম, তোর কি মনে হয় আমি এ কথা বলবো? না, আমি চাঁদনিকে অনেক ভালোবাসি, আর আমি ওকে মারবো এটার কোনো প্রশ্নই ওঠে না। আমি এখনো ভালোবাসি আর সারা জীবন বাসবো। কিন্তু কিভাবে? চাঁদনি তো তোকে সেখানে নিয়ে যাওয়ার জন্য ভালোবাসি বলেছে। হ্যাঁ, হতে পারে, আবার নাও হতে পারে। মানে? আমরা ভাবছি সে শুধু আমাকে নিয়ে যাওয়ার জন্য ভালোবাসি বলেছে, কিন্তু আমি তার চোখ দেখে বুঝতে পারছিলাম যে সত্যি সে আমাকে ভালোবাসে। কারণ ও যখন আমাকে ভালোবাসি বলেছিল তখন ওর চোখ দিয়ে পানি পড়ছিল। জানিস ভগবান আমাদের চোখ আর মুখ কেন দিয়েছে? কেন আবার? মুখ দিয়েছে কথা বলার জন্য, আর চোখ দিয়েছে দেখার জন্য। না রে, তুই কিছুই জানিস না। চোখ আর মুখ শুধু দেখার আর কথা বলার জন্য দেয়নি, আর একটা কাজের জন্য দিয়েছে। কি কাজ? মুখটা দিয়েছে সত্যি মিথ্যা বলার জন্য, কিন্তু চোখটা শুধু সত্যি বলার জন্য দিয়েছে। কারণ কেউ যদি মিথ্যা বলে তাহলে তুই তার চোখের দিকে তাকালেই বুঝতে পারবি। তারপর রাজ আর কিছু বলছে না। অনেকক্ষণ ধরে সবাই নীরব হয়ে রয়েছে, কেউ কিছু বলছে না। কতক্ষণ পরে আমার ফোনে হঠাৎ ফোন এলো। তাড়াতাড়ি করে প্যাকেট থেকে ফোনটা বের করে দেখলাম আকাশ ফোন করেছে। হ্যাঁ আকাশ, বল। বস, একটু পর আমাদের লোক ল্যান্ড করবে, আমি তাদের নিয়ে কোথায় আসবো? আমি তোকে লোকেশন মেসেজ করে দেব, আর খুব সাবধানে, কেউ যেন জানতে না পারে যে তারা এসেছে। ঠিক আছে বস, আপনি লোকেশনটা পাঠিয়ে দিন, আমরা চলে আসবো। বলে লাইনটা কেটে দিলাম। তারপর লোকেশন পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার রাজের কল এলো। সে কত সময় কথা বলে আমাকে বলল তার লোক চলে আসছে আর 30 মিনিট লাগবে। ঠিক আছে। কিছুক্ষণের মাঝে দুজনের ওই লোক চলে আসলো। তারপর সবাইকে সবকিছু বুঝিয়ে দিলাম আমাদের প্ল্যানের বিষয়ে। কিছু সময় পর সবাইকে সবকিছু বুঝিয়ে আমি আর রাজ চলে এলাম, আর তারা সবাই সেখানে রয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। কালকে আমাকে কলেজে যেতে হবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, প্রায় 9টা বেজে গেছে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে এলাম কলেজে। এসেই চাঁদনিকে খুঁজতে লাগলাম। কিছু সময় খোঁজার পর দেখলাম চাঁদনি ক্যাম্পাসে একা একা বসে আছে। কাছে গিয়ে বুঝলাম তার মন খারাপ। তাই আমি, কি হলো মহারানীর আজকে মন খারাপ কেন? চাঁদনি আমাকে হঠাৎ দেখে চমকে গেল। না, কই মন খারাপ, এমনি এখানে বসে আছি। কি আমার মহারানী আমার চোখে ফাঁকি দিচ্ছে? মনে রেখো, আমি কিন্তু তোমার মনের খবর বলতে পারি। তাই নাকি? তাহলে বলো, আমার মন খারাপ কেন? তোমার মন খারাপ কারণ তুমি কিছু একটা হারানোর ভয় পাচ্ছ। তবে মনে রেখো, তুমি কিছু হারাবে না। ইটস মাই প্রমিস। চাঁদনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না, শুধু মুগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার চোখের সামনে তুড়ি বাজিয়ে, কি হলো, মিলেছে তো? আমি ঠিক ধরেছি? তবে মনে রেখো, তুমি কিছু হারাবে না। ইটস মাই প্রমিস। চাঁদনি কিছু বলছে না। আমি আবার, কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা, বলতে হবে না, এবার চলো আমরা ক্লাসে যাই। আমি চাঁদনিকে টেনে ক্লাসে নিয়ে এলাম আর ক্লাস শুরু করলাম। ক্লাস শেষ করে মাঠে সময় আড্ডা দিয়ে বাসায় আসলাম। বাসায় আসার আগে চাঁদনি বলল সন্ধ্যায় যেন রেডি থাকি, কারণ আমরা সন্ধ্যায় ঘুরতে যাব। বাসায় এসে আকাশকে ফোন দিলাম সবাইকে নিয়ে রেডি থাকার জন্য, কারণ সন্ধ্যা হতে আর বেশি সময় নেই। তারপর ফ্রেশ হয়ে খেয়ে টেয়ে সারলাম। কিছু সময় ফেসবুকিং করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তখনই চাঁদনি ফোন দিল, বলল অমুক জায়গায় যেতে। সাথে সাথে আমি আকাশকে ফোন দিয়ে বললাম বেরিয়ে পড়তে। সেখানে রাজও ছিল, তাই আর আলাদা করে বলতে হয়নি। তারপর আমি রেডি হয়ে চাঁদনির বলা জায়গায় চলে গেলাম। গিয়ে দেখলাম চাঁদনি একটা সিএনজি নিয়ে বসে আছে। দেখতে পাচ্ছি এখনো তার মনটা খারাপ। আমি কিছু না বলে সরাসরি সেখানে গিয়ে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। আমরা কেউ কোনো কথা বলছি না, আমি শুধু চাঁদনির দিকে তাকিয়ে আছি। হঠাৎ চাঁদনি বলল, আদি, তুমি
জানো আমি তোমাকে না অনেক ভালোবাসি। বলেই কান্না করে আমাকে জড়িয়ে ধরলো। আমি জানি, কিন্তু তুমি কান্না করছো কেন? চাঁদনি কান্না করে যাচ্ছে, থামানো যাচ্ছে না। অনেকক্ষণ কান্না করার পর হঠাৎ ড্রাইভারকে বলল, ভাই গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। তারপর চাঁদনি গাড়ি থেকে নেমে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আমিও তার পিছন পিছন গেলাম। কাছে গিয়ে বললাম, কি হয়েছে, গাড়ি থেকে নামলে কেন? আদি, তুমি জানো আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? হয়তো তুমি ভাবতেও পারছো না আমি এখন তোমাকে কোথায় নিয়ে যাব। আমি কে তুমি অবশ্যই জানো। জানি, তুমি আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং। একে তাহলে তো ভালোই জানো। তবে শুনে রাখো, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ সেটাও জানি, বুঝলে? চাঁদনি আমার কথা শুনে আঁতকে উঠল। তার চোখে মুখে মুহূর্তেই ভয়ের ছাপ দেখা গেল। জেনেও তুমি আমার সাথে এলে কেন? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? চিন্তা করো না, আমি তোমাকে না, তোমার গ্যাংকে মারতে আসছি। তোমাকেও মারতে পারতাম, কিন্তু আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। তুমি বলো, ভালোবাসার উপর হাত তুলি কিভাবে? তবে তুমি একবারও ভাবলে না কত ভালোবাসি তোমাকে। বলেই কান্না করে দিলাম। তখন চাঁদনি পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আদি, আমাকে ক্ষমা করে দাও। আমি শুধু আমার মায়ের জন্য এগুলা করেছি। জানো আমার মা খুব অসুস্থ, আর আমার কাছে এত টাকা নেই যে মায়ের চিকিৎসা করাবো। তাই আমি এই পথ বেছে নিয়েছি। কেন রে, আমার কি টাকা কম ছিল নাকি? চাঁদনি কান্না করছে, কিছু বলছে না। সরি, রাগের মাথায় মেরে দিয়েছি। আচ্ছা, এখন চলো যাই। কোথায়? কেন আমাকে মারবে না? সেখানে যাব। না, তোমার সেখানে যাওয়া লাগবে না। আমি গিয়ে কিছু একটা বলে আসবো। কি মনে করেছো, আমাকে নিয়ে না গেলে তোমাকে এভাবে ছেড়ে দেবে? তোমাকে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। চলো এখন যাই। আর একটা কথা বলবে না, আমার বেশি কথা পছন্দ না। কিন্তু সেখানে অনেক লোক আছে। সেখানে কতজন লোক? হ্যাঁ, 700+ হবে। জানো আমি তোমাদের লোকেশনের চারপাশে কতজন লোক ফিট করেছি? চাঁদনি অবাক হয়ে বলল, কতজন? 3000+ লোক রেখেছি, কারণ আমি কোনো ছোটখাটো মাফিয়া না। এখন চলো। তারপর আবার গাড়িতে উঠে রওনা দিলাম। এদিকে রাজ, এরা সবাই প্ল্যান অনুযায়ী পজিশন নিয়ে নিয়েছে। প্ল্যানটা হচ্ছে, আমার সবগুলো মানুষ 3টা গ্রুপ হয়ে যাবে। একটা রাজের, একটা আকাশের, আরেকটা সিয়ামের। রাজের গ্রুপ থাকবে আমার পাশাপাশি, আকাশের গ্রুপ থাকবে এখানে সবচেয়ে উঁচু উঁচু জায়গায়, যেখান থেকে সবকিছু ভালো করে দেখা যায়, বিশেষ করে রুমের ভিতর ভালো করে দেখা যায়। আর আমি হাত দিয়ে ইশারা করলে তারা অ্যাটাক দিবে। সবার হাতে থাকবে স্নাইপার। আর সিয়ামের গ্রুপ থাকবে কিছুটা দূরে AK-47 নিয়ে। তবে সবার কাছে সাইলেন্সার থাকবে, নয়তো তারা সতর্ক হয়ে যাবে। আর আমি ঘরে ঢোকার সাথে সাথে তারা বাইরের গার্ডদেরকে শেষ করে দিবে। কিছুক্ষণ পর আমরা চলে আসলাম। চাঁদনি আমাকে যেতে দিচ্ছে না, কিন্তু আমাকে না গেলে চাঁদনিকে তারা মেরে ফেলবে, আর আমি এটা কখনোই মানতে পারবো না। তাই জোর করে চলে গেলাম। ভিতরে যাবার সময় 3বার চেক করেছে, কিন্তু আমি এমন ভাবে একটা ছুরি আর পিস্তল রেখেছি তারা খুঁজেই পেল না। ভিতরে গিয়ে আমি পুরাই শক। আমার সামনে আমার দলের স্মিতও দাঁড়িয়ে আছে। আপনাদের মনে আছে অবশ্যই স্মিতের কথা। আমাকে দেখে স্মিত, কি ভাই, অবাক হলেন আমাকে দেখে? অবাক হবার কিছু নাই রে ভাই, আজকে তোর কপালে শনি আছে। তাই নাকি? তুই একা আমাদের মারবি? হা 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 হা। এসে লাভ নেই, একটু ওয়েট কর। আর চাঁদনি, তুমি এর দলে কাজ করো। আরে এ নিজেই তো আমার টাকায় খায়, আর সে নাকি তোমাকে টাকা দিবে তোমার মায়ের চিকিৎসার জন্য। চাঁদনি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তখন স্মিথ বলে, তাই নাকি? তাহলে দেখা যাক। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? শালারে ধর। এটা বলার সাথে সাথে আমি আকাশকে অর্ডার দিলাম ভিতরে শুট করতে। সাথে সাথে শুরু করে দিল। আমার দিকে যারাই আসছে তাদেরই মাথা ফুটো হয়ে যাচ্ছে। এটা দেখে স্মিথ অবাক হয়ে গেছে। কিছুক্ষণের মাঝে সবাই শেষ।
এখন শুধু স্মিত আমার সামনে দাঁড়িয়ে আছে। তখনই স্মিত আমার পায়ে এসে পড়ল। ভাই মাফ করে দিন, আমি আর জীবনেও ভুল করব না ভাই। তাই নাকি? তুই তো জানিস আমি সবাইকে একবার সুযোগ দেই, আর বিশ্বাসঘাতকদের তো একেবারেই না। এটা বলেই পিস্তলটা বের করে সোজাসুজি তার কপাল ফুটো করে দিলাম। এদিকে চাঁদনি শুধু আমাকে দেখছে আমি কি করছি। সেখানে কাজ শেষ করে চাঁদনিকে নিয়ে চলে আসলাম বাসায়। আজকে একটু শান্তিতে ঘুমাতে পারবো। পরের দিন চাঁদনির মাকে নিয়ে লন্ডনে নিয়ে আসলাম, হাসপাতালে ভর্তি করালাম। 6 মাস পর এখন চাঁদনির মা সুস্থ হয়ে গেছে, আর আমার আর চাঁদনির বিয়ের তারিখও ঠিক করা হয়ে গেছে। সামনের 15 তারিখ আমাদের বিয়ে। এতে আপনারা সবাই আমন্ত্রিত, সবাই আসবেন কিন্তু।